আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই যে অডিওর অনলাইন প্রদর্শনী বিতর্কের আজকের এই আহ, যে আয়োজন সেই আয়োজনে উপস্থিত থাকার জন্য এবং আমাদের এই অনলাইন প্রদর্শনী বিতর্কের আজকের যে প্রস্তাব হচ্ছে করোনা মোকাবেলায় চলমান বহুরূপী লকডাউনের বিকল্প নেই। এই প্রস্তাবের সরকারি দলে বিতর্ক করবেন সাখাওয়াত জামিল সৈকত ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক জেউডিও, নূরে আলম, সাবেক সভাপতি জেউডিও, জাফর সাদিক, সাবেক সহসভাপতি জেউডিও। এবং এই প্রস্তাবে বিরোধী দলের বিতর্ক করবেন কৌশিক আজাদ প্রণয় ভাই, সাধারণ সম্পাদক সাবেক জেউডিও, মাসুম রেজা মেহেদি ভাই, সাবেক সভাপতি জেউডিও, এবং তহিদুর রহমান সিওল ভাই, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেউডিও। এবং এই বিতর্কের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন জেউডিওর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আহমেদ চৌধুরী মামুন ভাই। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল এই বিতর্কটি উপভোগ করার জন্য এবং স্পিকারকে পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ফারহান আঞ্জুমকে, সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংসদ অধিবেশনে। আজকের সংসদ অধিবেশন শুরু করার আগে যেটি বলা দরকার সেটি হচ্ছে যে এই বিতর্ক সংগঠনটি গত 1 বছর ধরেই এই যে করোনাকালীন যে অবস্থানটি আমাদের দেশে তৈরি হয়েছে সেই সময়ের ভেতরে সমসাময়িক যত সমস্ত বিষয়গুলো ছিল সেই সমস্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছে। করোনাকালীন শিক্ষা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, করোনাকালীন চিকিৎসা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, করোনাকালীন অবস্থান নিয়ে মানে বর্তমান সময়ে অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়েও আমরা আলোচনা করেছি। এখন সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে সারা দেশে আলোচনা চলছে সেটি হচ্ছে যে এই যে লকডাউন চলছে এই লকডাউনটি আসলে এই করোনা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে কতখানি সফল বা কতখানি ভূমিকা রাখছে সেটি আসলে জনমনে একটি বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমাদের সামনে এসেছে। তারই প্রেক্ষাপটে আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের আজকে এই আয়োজন। এই আয়োজনে কারা অংশগ্রহণ করছেন ইতিমধ্যে তাদের সাংগঠনিক পরিচয়টি আপনি শুনেছেন। আমি তাদের বর্তমান অবস্থানটি একটু জানানোর চেষ্টা করি। আমাদের সাথে আছেন সাখাওয়াত জামিল সৈকত। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামোয় একজন নির্বাহী হাকিম হিসাবে কাজ করছেন। আমাদের সাথে আছেন নূরে আলম, তিনি একটি উন্নয়ন গবেষণা কেন্দ্রের অর্থনৈতিক বিশ্লেষক হিসাবে আছেন এবং একই সাথে নব্য কলাম লেখক হিসাবে যার পরিচয় ঘটেছে, আপনারা ইতিমধ্যেই তার অনেকগুলো কলাম পড়েছেন। আমাদের সাথে রয়েছেন জাফর সাদিক, উন্নয়ন কর্মী, নৃতাত্ত্বিক গবেষণা করে থাকেন, তারও বেশ কিছু কলাম আমরা পড়েছি। একই সাথে তিনি একটি জাতীয় টেলিভিশন বার্তায় সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন। আমাদের সাথে আছেন কৌশিক আজাদ প্রণয়, যিনি অধিকোষ কর্মকর্তা হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন। সাথে রয়েছেন মাসুম রেজা মেহেদি, সরকারি বীমা প্রতিষ্ঠানে কর্মরত, এবং আছেন তৌহিদুর রহমান সিউল, জাতির মানুষ গড়ার কারিগর হিসেবে, শিক্ষক হিসেবে তিনি আমাদের মাঝখানে রয়েছেন। তো একটা জিনিস আপনাদের কাছে শুরুতেই বলে রাখা দরকার, এরা এক সময়কার খুবই প্রখ্যাত এবং স্বনামধন্য বিতর্কিক ছিলেন, কিন্তু যেহেতু অনেকদিন পরে তারা বিতর্ক করছেন, বিতর্কের পরিচয় হয়তো ধার পড়েছে, কিন্তু বুদ্ধিভিত্তিক জায়গাটিতে তারা এখনো কি চিন্তা করছেন সেটি নিয়েই আজকে আমাদের আয়োজন। এই সংসদ মনে করে করোনা মোকাবেলায় চলমান বহুরূপী লকডাউনের বিকল্প নেই। ফ্লোর দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছায়া সংসদে আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য। আপনার অনুমতিক্রমে আমি এই প্রস্তাবটি এই মহান সংসদে উত্থাপন করব, তবে তার আগে প্রথমেই আসলে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সমগ্র পৃথিবীতে করোনা ভাইরাস অতিমারিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের বিদেহ আত্মার উদ্দেশ্যে। মাননীয় স্পিকার, যে প্রেক্ষাপটে সরকার দল এই প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছে সেটি হচ্ছে এরকম: আজকের এই দিন পর্যন্ত সারা বিশ্বে করোনা অতিমারি প্রাণ নিয়েছে প্রায় 3.17 মিলিয়ন মানুষের। আমরা এমন একটি প্রেক্ষাপটে কথা বলছি যখন সারা বিশ্বের বৃহৎ অর্থনৈতিক পরাশক্তিগুলোর জিডিপির ক্ষতি হয়েছে 2.9%। মাননীয় স্পিকার, মানব সমাজ হয়ে পড়েছে স্থবির এবং এখন পর্যন্ত কেউ বলছেন 667টি ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয়েছেন, কেউ বা বলেছেন এর থেকেও বেশি। অর্থাৎ বহু চরিত্রের একটু সত্যিকারের চরিত্রহীন করোনা ভাইরাসের প্রেক্ষাপটে যে প্রস্তাবটি আমি এই মহান সংসদে আপনার অনুমতিক্রমে উত্থাপন করছি সেটি হচ্ছে এরকম: করোনা মোকাবেলায় চলমান বহুরূপী লকডাউনের বিকল্প নেই। মাননীয় স্পিকার, এই প্রস্তাবে মোট 60টি শব্দ আছে, আমি সংজ্ঞায়নে চলে যাচ্ছি, 6টি শব্দের গুরুত্বপূর্ণ সংজ্ঞায়ন করছি।
প্রথমেই রইল করোনা মোকাবেলা। করোনা ভাইরাস অতিমারি দ্বারা সৃষ্ট স্বাস্থ্যগত, অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের সম্মিলিত মোকাবেলাকে আমরা বলছি করোনা মোকাবেলা। মাননীয় স্পিকার, লকডাউন তাহলে কি দাঁড়ালো? লকডাউন হচ্ছে সঙ্গ নিরোধের সেই কার্যকর উপায় যেখানে জনগণের চলাচল ও স্বাভাবিক কর্মকাণ্ডের উপর আইনানুগ বিধিনিষেধ আরোপ করা হয়। মাননীয় স্পিকার, বহুরূপী তাহলে কি দাঁড়ালো? বহুরূপী হচ্ছে এই সংসদের সংজ্ঞায়নের আলোকে এমন একটি প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী নিয়ত পরিবর্তনশীল ব্যবস্থা যেটা কখনো কোমল কখনো কঠোর, অর্থাৎ প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী সেটা তার রূপ বদলাতে পারে। তার মানে বহুরূপী লকডাউন হচ্ছে সেরকম আইনানুগ বিধিনিষেধ যেটা পরিস্থিতি এবং সময় অনুযায়ী নিয়ত পরিবর্তনশীল এবং এটি করা হয়ে থাকে জনস্বার্থে। চলমান হচ্ছে মার্চ 2020 থেকে আজ পর্যন্ত যে চলমান প্রক্রিয়া রয়েছে, তবে আমরা বিশেষভাবে এপ্রিল মাসের 5 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত যে লকডাউন রয়েছে সেটির উপর গুরুত্ব আরোপ করব। বিকল্প কি দাঁড়ালো? বিকল্প হচ্ছে অন্য কোনো কার্যকর পন্থা, আর নেই মানে হচ্ছে আপাতত নেই। এক কথায় যদি আমি আমার সংজ্ঞানটিকে বলতে চাই তাহলে বাংলাদেশে করোনা ভাইরাস যে স্বাস্থ্যগত, অর্থনৈতিক এবং সামাজিক বিপর্যয় তৈরি করেছে সেটা মোকাবেলা করার জন্য নিয়ত পরিবর্তনশীল লকডাউন ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে অন্য কোনো কার্যকর পন্থা নেই। মাননীয় স্পিকার, এখন যদি বিরোধী দল এই প্রস্তাবটি এই সংসদে গ্রহণ করার না দাবি জানায়, তাদেরকে অন্য একটি কার্যকর পন্থা দেখাতে হবে। তাদের দেখাতে হবে যে করোনা মোকাবেলায় বাংলাদেশে এই মুহূর্তে চলমান বহুরূপী লকডাউনের বাইরেও একটি অধিক কার্যকর পন্থা রয়েছে। মাননীয় স্পিকার, আমরা 3টি প্রপঞ্চের আলোকে আলোচনা করব, কারণ করোনা প্রধানমন্ত্রী পয়েন্ট অফ ইনফরমেশন। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সম্মানিত, আমি একটু পরে নিচ্ছি। করোনা ভাইরাস শুধুমাত্র স্বাস্থ্যগত বিপর্যয় তৈরি করেনি সারা পৃথিবীতে, এমনকি বাংলাদেশ এটি স্বাস্থ্যগত বিপর্যয় তৈরি করেছে, অর্থনৈতিক বিপর্যয় তৈরি করেছে, আমাদের সামাজিক সহ মনস্তাত্ত্বিক বিপর্যয় তৈরি করেছে। এটি এমন একটি অপরিচিত এবং নিয়ত পরিবর্তনশীল বিপর্যয় যেটাকে মোকাবেলা করার জন্য কোনো সহজ রাস্তা নেই। মাননীয় স্পিকার, আমাদেরকে সম্মিলিতভাবে এটার বিরুদ্ধে কাজ করতে হবে এবং যতগুলো পন্থা আমরা চিন্তা করেছি বা সারা দুনিয়াতে আবিষ্কৃত হচ্ছে তার মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে কার্যকর হচ্ছে এই বহুরূপী লকডাউন। আমরা অনেক বেশি কঠোর হতে পারছি না, আমরা অনেক বেশি কোমল হতে পারছি না, আমরা পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে পরিবর্তনশীল প্রক্রিয়ায় এই বিপর্যয়কে মোকাবেলা করছি। দেখুন মাননীয় স্পিকার, আমি বলতে চাই বাংলাদেশ করোনা মোকাবেলায় বিশ্বের উন্নয়নশীল এবং বাংলাদেশের মতো যে দেশগুলো রয়েছে তার থেকে ঈর্ষণীয় সফলতার জায়গায় রয়েছে। কিভাবে? কয়েকটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। প্রথমত, গতকাল বাংলাদেশে করোনা ভাইরাসের জন্য মারা গিয়েছে 77 জন মাননীয় স্পিকার, এবং কিন্তু গতকালই বাংলাদেশে বেঁচে ফেরত গিয়েছে 5093 জন মানুষ, অর্থাৎ মারা গিয়েছে 77 জন, তার বিপরীতে 67 গুণ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও কিন্তু সুস্থভাবে ফেরত গিয়েছে। এটা কেন হয়েছে? কারণ বাংলাদেশ যে বহুরূপী লকডাউন প্রক্রিয়াটা চালু করেছে তার কারণে এই মানুষগুলো আজকে তার পরিবারে, তার আত্মীয় স্বজনের কাছে ফেরত যেতে পেরেছে। মাননীয় স্পিকার, 2020 সালের 18 মার্চ প্রথম বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীটি মারা যায়। মাননীয় প্রধানমন্ত্রী পয়েন্ট অফ ইনফরমেশন। এবং এ পর্যন্ত মোট মারা গিয়েছে 1305 জন মাননীয় স্পিকার, কিন্তু গত 13 মাসে সুস্থ হয়ে বাড়িতে ফেরত গিয়েছেন 6,72,319 জন। কতজন তাহলে মাননীয় স্পিকার? 59 গুণ লোক সুস্থ হয়ে তার পরিবারে, তার আপনজনের কাছে ফেরত গিয়েছে। মাননীয় স্পিকার, আমরা প্রায় বাংলাদেশের অনেক সমালোচনা করে থাকি যে আমরা প্রস্তুত ছিলাম না, আমাদের এখানে। মাননীয় প্রধানমন্ত্রী পয়েন্ট অফ ইনফরমেশন। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি এটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী পয়েন্টটি নেওয়ার জন্য। আমার প্রশ্নটি হলো, এই যে আপনারা বহুরূপী লকডাউনের পক্ষে কথা বলছেন, ঠিক আমাদের পাশের দেশ ভারতও কিন্তু এরকম ঠিক সমসাময়িক সময়ে বহুরূপী লকডাউনের দিকে গিয়েছে, বারবার এখন পর্যন্ত গিয়েছে। যেরকম দিল্লি লকডাউন হয়ে রয়েছে বা অন্য এলাকা লকডাউন নাই, সেই ক্ষেত্রে তাদের যে অবস্থানটি হয়েছে সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, ভারতে গতকাল মারা গিয়েছে 33,000 লোক, কিন্তু গতকাল ভারতে যতজন আক্রান্ত ছিল তার 99% মানুষ সুস্থ হয়ে দেশে ফেরত গিয়েছেন। ভারতে 1,30,00,000 জনগোষ্ঠীর একটি দেশ, এবং সেখানে দিল্লিতে আক্রান্তের হার বেশি, কিন্তু সামগ্রিকভাবে ভারতের পরিস্থিতি অন্যান্য এত জনবহুল দেশের থেকে ভালো। আপনি ভারতের উদাহরণ নিয়েছেন, আমি পার্শ্ববর্তী 2টি দেশের উদাহরণ টানবো। একটি হচ্ছে মিয়ানমার, একটি শ্রীলঙ্কা। আপনি কি জানেন মিয়ানমার হচ্ছে এমন একটি দেশ যেখানে সামরিক সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, কিন্তু গত 2 মাসে সেখানে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে মাত্র 8 জন। তারা কি সেখানে কঠোর কোনো ব্যবস্থা নিয়েছে? তারা কি কোনো অপরিবর্তনশীল কোনো ব্যবস্থা নিয়েছে? উত্তরটি হচ্ছে না। সেখানকার স্বাস্থ্য ক্রিয়া মন্ত্রণালয় 25টি নির্দেশিকা সম্বলিত একটি তালিকা প্রকাশ করেছে ফেব্রুয়ারির 3 তারিখে।
এবং ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আজ এপ্রিলের 30 তারিখ পর্যন্ত সেখানে মৃত্যুর হার মাত্র 8%। আরো একটি দেশ আছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় বিশ্বের 101 মাননীয় প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় যাওয়ার আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় যাওয়ার আগে বাংলাদেশ নিয়ে একটা পয়েন্ট অফ ইনফরমেশন ছিল। জি, উত্থাপন করুন। জি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বহুরূপী লকডাউনের সংজ্ঞায়ন করেছেন, খুব চমৎকার সংজ্ঞায়ন ছিল, কিন্তু সকালবেলা আমি স্বাভাবিক যারা চাকুরিজীবী আছে তাদের যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করব, কিন্তু বিকালবেলা বইমেলা খোলা রাখবো, বিকালবেলা শপিং মল গুলো খুলে রাখবো। সকালবেলা কি করোনা ভাইরাসের সংক্রমণ কম থাকে, বিকালবেলা কি চালু থাকে বেশি? মানে এটা কি আসলে দ্বিমুখিতা না, এবং এটা কি আসলে আমাদের সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে করোনার সংক্রমণের প্রাদুর্ভাবকে অনেক বেশি উস্কে দিচ্ছে না? আপনি কি মনে করেন? মাননীয় বিরোধী নেতা, আমি আপনার সঙ্গে একমত নই। আপনি যে বক্তব্যটা দিয়েছেন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম অনেক যুক্তি আমরা দেখতে পারি। আসলে রাষ্ট্র পরিচালনা এবং করোনার মতো অতিমারি মোকাবেলা করার জন্য শুধুমাত্র কমন সেন্স দিয়ে আমাদের চলবে না, আমাদের দেখতে হবে স্ট্যাটিস্টিক্স এর দিকে। আমাদের দেখতে হবে বাংলাদেশ ক্রমবর্ধমান ভাবে করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশের মতো অন্যান্য দেশগুলোর থেকে উন্নত অবস্থায় রয়েছে কিনা। যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রক্রিয়াতে আমরা রয়েছি সেই প্রক্রিয়াটা অন্য যে কোনো প্রক্রিয়ার থেকে অধিক কার্যকর, এবং সেটার পক্ষে আমরা যে বক্তব্য রাখছি। কয়েকটি জিনিস আপনি বলছেন, আমাদের যে লকডাউনের যে বহুরূপিতার কথা বলছি সেটি বেশ কয়েকটি ভাবে আমাদের সামনে এসেছে। যেমন গত বছর আমরা দেখেছি যে সাধারণ ছুটি ঘোষণা করা হলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হলো। এরপর আমরা দেখছি ভয়াবহতা অনুযায়ী কখনো কখনো গণপরিবহন দূরপাল্লার যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে, আবার কখনো পরিস্থিতি অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইট খুলে দেওয়া হচ্ছে। একই সময়ে বাংলাদেশের মতো একটি দেশ যেটাকে এমার্জিং টাইগার বলা হচ্ছে, সেটি বছরের পর বছর ধরে তার অর্থনৈতিক সেক্টরটিকে বন্ধ রাখতে পারবে না। তাই কখনো কখনো উন্নয়ন সেক্টর আমরা খুলে দিতে বাধ্য হচ্ছি। কেন হচ্ছি? কারণ করোনা শুধুমাত্র স্বাস্থ্যগত বিপর্যয় নয়, আমাদের দেখতে হবে শুধুমাত্র স্বাস্থ্যগত জায়গাটিকে রক্ষা করতে গিয়ে আমি আমার দেশের অর্থনৈতিক শক্তিকে কি গলা টিপে হত্যা করছি কিনা। প্রশ্ন যদি হয় যে গলা টিপে হত্যা করছি, তাহলে পরবর্তী প্রশ্ন আসবে যে সেই হত্যা করার মতো সক্ষমতা আমাদের রয়েছে কিনা। বাংলাদেশ এমন একটি দেশ, আমরা অর্থনৈতিকভাবে আমরা টেক ওভার করেছি। এই মুহূর্তে আমাদেরকে এই তিনটি বিপর্যয়কে সম্মিলিতভাবে কাটাতে হবে, এবং সেটা করতে গিয়ে আমাদের উন্নয়ন সেক্টরকে খোলা রাখার প্রয়োজন হলে সেখানে আমরা খোলা রাখবো, এবং একই সঙ্গে করোনাকে মোকাবেলা করার জন্য লকডাউন এবং ভ্যাকসিনেশনের দিকে আমাদের যেতে হবে, সেটা আমরা গিয়েছিও। মাননীয় স্পিকার, অনেকেই কঠোর লকডাউনের কথা বলে থাকেন। আমাদের দেশে আমরা যে প্রচলিত আইনের মাধ্যমে এই লকডাউন ব্যবস্থাটাকে কার্যকর করি সেটা অত্যন্ত কার্যকর। আমরা জানি যে দণ্ডবিধির 173 এবং 75 ধারা মোতাবেক দেশের কোন জনগণ যদি নির্বাহী আদেশের এই লকডাউন না পালন করেন তবে তাকে লঘু দণ্ড থেকে কারাদণ্ড পর্যন্ত দেওয়ার বিধান রয়েছে। কিন্তু বাংলাদেশ যেহেতু জনগণ বান্ধব একটি দেশ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেহেতু জনগণের কল্যাণটিকে মাথায় রেখেই সে করোনা মোকাবেলা করছে। আমরা দেখতে পাই যে মোট 3টি আইন মোতাবেক আমরা এই লকডাউনে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছি। একটি হচ্ছে দণ্ডবিধি, অন্যটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি, অন্যটি হচ্ছে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রতিকার এবং নির্মূল আইন 2018। কিন্তু মাননীয় স্পিকার, আপনি একমত হবেন আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা যে কোনো দেশের থেকে তুলনামূলকভাবে একটু কোমল হয়ে কাজ করার চেষ্টা করি। এটি এজন্য নয় যে আমরা করোনাকে স্বাগতম জানাচ্ছি, বরং এটি এই কারণে যে আমরা জনগণকেও সরকারের সঙ্গে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে করোনা মোকাবেলা করতে চাই। আমি দুইটি উদাহরণ দেব মাননীয় স্পিকার। একটি হচ্ছে ফিলিপাইনের যে প্রেসিডেন্ট, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে, তিনি কুয়েজেন সিটির বস্তিবাসীরা তারা খাবার না পেয়ে যখন মহাসড়কে অবরোধ করেছিল তখন তিনি ঘোষণা দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনে গুলি করে তাদেরকে মেরে ফেলতে পারবে লকডাউনকে কার্যকর করার জন্য। কিন্তু মাননীয় স্পিকার, বাংলাদেশ সে পথে হাঁটেনি। বাংলাদেশ সে পথে হাঁটেনি দেখেও গত 1 বছর ধরে আমরা আশঙ্কা করেছিল, বাংলাদেশের সিভিল সোসাইটি, সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আশঙ্কার কথা বলা হয়েছিল যে বাংলাদেশে খাদ্যের বিপর্যয় দেখা দিতে পারে, সাধারণ জনগণ না খেয়ে মারা যাবে। সেরকম হয়নি, কারণ এই বহুরূপী লকডাউনের মাধ্যমে সরকার জনগণকে তার সাথে এক কাতারে নিয়ে আসতে পেরেছে। সরকার জনগণের আস্থা অর্জন করেছে। বাংলাদেশের যে লকডাউনটি সেটি মূলত ভারতের সেই জনতা কারফিউর মতো কাজ করছে, অর্থাৎ জনগণ এই ক্ষেত্রে অংশগ্রহণ করছে। জনগণ যখন মনে করছে যে না, আমরা চাই লকডাউনটা কিছুটা শিথিল করে দেওয়া হোক, তখন সরকার সেই জি। আপনি আপনার সময় প্রায় শেষ, আপনি আপনার বক্তব্যটি সংক্ষেপ করে যত দ্রুত সম্ভব আপনার বক্তব্যটি শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি যে কথাটি বলতে চাচ্ছি যে করোনা এমন একটি অতিমারি, এমন একটি বিপর্যয়, এই বিপর্যয়ের স্বরূপটি সারা পৃথিবীর বিজ্ঞানীগণ এখন পর্যন্ত সঠিকভাবে চিহ্নিত করতে পারেননি। এরকম একটি বিপর্যয়কর মুহূর্তে আমরা যদি কোনো একটি একরোখা এবং একক সমাধানের দিকে যেতে চাই, আমার মনে হয় সেটা আমাদের যে বিপর্যয় আছে সেটাকে অনেক বেশি ঘনীভূত করবে।
সেই প্রেক্ষিতে আমরা মনে করছি করোনা মোকাবেলায় আমাদের যে নিয়ত পরিবর্তনশীল লকডাউন প্রক্রিয়াটি চলছে সেটি অন্য যে কোনো প্রক্রিয়া থেকে কার্যকর। আমি আশা করছি এই প্রস্তাবটি এই মহান সংসদে গৃহীত হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। দর্শক যারা আছেন তাদের জন্য আসলে আমরা একটা খবর দিতে চাই আমাদের আজকের এই সংসদ অধিবেশনের পক্ষ থেকে। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আপনারা যে মাধ্যম থেকে এই বিতর্ক অনুষ্ঠানটি দেখছেন সেখানে কমেন্টস করার অপশন রয়েছে। আমরা দর্শকদের কমেন্টস গুলো আজকের এই বিতর্কের মাঝখানে নিয়ে আসতে চাই। এতে যে সুবিধাটা হচ্ছে যে দর্শক আপনাদের বিতর্ক শুনে কি মনে করছে সেটি আসলে আমরা সবাইকে জানাতে চাই। এই কমেন্টস গুলো কোনো কোনো ক্ষেত্রে হয়তো সরকার দলের জন্য উপকারে আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বিরোধী দলের জন্য উপকারে আসতে পারে। সেই বিষয়টি মাথায় না রেখে আমরা আসলে দর্শকদের কিছু মন্তব্য আপনাদেরকে জানাতে চাই। যেমন কিছু সময় আগে আমাদের কাছে প্রশ্ন করেছেন প্রাপ্তি তাপসী যে বইমেলা, শপিং মল, রেস্টুরেন্ট, টেকওয়ে সিস্টেম ইত্যাদি খোলা রেখে এই লকডাউন করোনা মোকাবেলায় কতটুকু কার্যকর হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। একই সাথে নূর আহমেদ হোসেন বলেছেন লকডাউনের বিকল্প নেই, কিন্তু এই লকডাউন মানতে কিভাবে বাধ্য করা হবে। একটি শুভকামনাও আছে মোহাম্মদ আরিফুল ইসলাম শুভ, তিনি বলেছেন সাধারণ মানুষের অর্থনৈতিক সীমা লকডাউনের জন্য অনুপযোগী, আশা করি একদিন সব ভালো হবে। আমরাও আশা করি একদিন সবকিছু ভালো হোক। আপনারা শুনছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের আয়োজনে বিতর্ক অনুষ্ঠান। আজকের বিতর্ক চলছে করোনা মোকাবেলায় চলমান বহুরূপী লকডাউনের বিকল্প নেই। সরকার দলের বক্তব্য আমরা শুনেছি। ফ্লোর দিচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতাকে। মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকারকে আমাকে মহান সংসদে ফ্লোর প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আপনি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? বিরোধী দলীয় নেতা কি বলেন? মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে একটি প্রশ্ন করেছিলাম যে আপনারা লকডাউন দিচ্ছেন, সকালবেলা মানুষের যারা কর্মজীবী মানুষ তাদের যাতায়াতের উপরে নিষেধাজ্ঞা জারি করছেন, মুভমেন্ট পাস জারি করছেন, আবার বিকালবেলা বইমেলা চালু রাখছেন, শপিং মলগুলো চালু রাখছেন। সেক্ষেত্রে এটা কি আপনাদের বহুরূপী এই করোনা ভাইরাসের লকডাউনের বহুরূপিতায় কি আসলে কন্ট্রাডিক্টরি অবস্থান সৃষ্টি করছে কিনা? উনি আমাকে উত্তর করেছিলেন যে কমন সেন্স দিয়ে চলবে না, কিছু কিছু ক্ষেত্রে পরিসংখ্যানের দিকে তাকাতে হবে। আসলে হ্যাঁ, আমিও তাকে স্বীকার করে নিচ্ছি যে পরিসংখ্যানের দিকে তাকাতে হবে। এবার আমি পরিসংখ্যানটি দিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, গত বছর যখন করোনা ভাইরাসের প্রকোপটি বাংলাদেশে আসে, মার্চ মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত প্রায় আমাদের দৈনিক ক্ষতি হয়েছে প্রায় 2000 কোটি টাকা বা 2000 কোটি টাকা। মার্চ মাসে আমাদের এই ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 2,20,000 কোটি টাকার মতো মাননীয় স্পিকার। এবং আপনি জানেন যে সরকার বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য, শুধুমাত্র রপ্তানিমুখী শিল্পকে টিকিয়ে রাখার জন্য, তাদের শ্রমিকদের বেতন দেওয়ার জন্য 5,000 কোটি টাকা ঋণ সুবিধা ঘোষণা করেছিল। দেশের অর্থনীতির এই অবস্থায় মাননীয় স্পিকার, আমি যদি লকডাউনও রাখি, আবার যদি সকাল বিকাল শপিং মল বা অন্যান্য যেখানে জনসমাগম মানে সৃষ্টি হতে পারে সেগুলোও চালু রাখতে পারি মাননীয় স্পিকার, আমি আমার অর্থনৈতিক মুক্তিটাও পাবো না, আবার এই রোগের প্রাদুর্ভাবটাকেও আমি সরাতে পারবো না মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আমি মনে করি বা আমাদের বিরোধী দল মনে করে যে করোনা ভাইরাসের এই চলমান বহুরূপী লকডাউন অবশ্যই কোনো কার্যকারিতা রাখে না মাননীয় স্পিকার। আমরা যদি এই প্রাদুর্ভাবটা মোকাবেলা করতে চাই তাহলে যথাযথ স্বাস্থ্যবিধি আরোপ তথা বাস্তবায়ন পূর্বক সার্বজনীন টিকা কার্যক্রম নিশ্চিত করতে হবে মাননীয় স্পিকার। আমাদের এই লকডাউনের কোনো প্রয়োজনই নেই মাননীয় স্পিকার। আমরা যেটা করব, যেহেতু করোনা ভাইরাস বর্তমান পৃথিবীতে সহনীয়তার মাত্রায় না পৌঁছালেও আমরা বেশ কিছু প্রতিষ্ঠান এর প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছে মাননীয় স্পিকার, এবং তার প্রাপ্যতাও আমাদের চালু হয়ে গেছে। আমরা আমাদের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য আমরা যথাযথ স্বাস্থ্যবিধি আরোপ করব, এর বাস্তবায়ন করব এবং সার্বজনীন, একটু পরে আমি এখন আমার পয়েন্ট অফ ইনফরমেশন, জি আমি আপনার প্রত্যেকের পয়েন্ট অফ ইনফরমেশন নেব। সার্বজনীন টিকা কার্যক্রম নিশ্চিত করবো মাননীয় স্পিকার। যথাযথ স্বাস্থ্য বিধির মধ্যে আমাদের যেটা থাকবে যে হ্যাঁ, আমরা মাস্ক ব্যবহার এবং স্যানিটাইজার ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করব এবং এখানে এটা নিশ্চিতকরণ করব জনসমাগম যেখানে হয় মাননীয় স্পিকার, অর্থাৎ ইলেকশন করা, কোনো ধর্মীয় অনুষ্ঠান, কোনো সামাজিক রীতিনীতি, এই বিষয়গুলোকে আমরা রহিত করব এবং প্রত্যেকটা বিভাগীয় সদরে একটি করোনা হাসপাতাল আমরা নিশ্চিত করব মাননীয় স্পিকার। এবং সার্বজনীন টিকা কার্যক্রমের বিষয়টা নিয়ে আমাদের স্ট্র্যাটেজিটা কি থাকবে মাননীয় স্পিকার? আমরা জানি যে বর্তমান তথ্য উপাত্ত বলছে প্রায় 70% মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হবে মাননীয় স্পিকার, এবং সেটার জন্য আমাদের প্রায়, আমি নিচ্ছি 3 জনের পয়েন্ট অফ ইনফরমেশন নেব, এবং সেটার জন্য প্রায় আমাদের প্রায় 25 কোটি
টিকা লাগবে। 25 কোটি টিকার দাম মাননীয় স্পিকার যদি $2 করে ধরা হয় তাহলে প্রায় 500 কোটি বাংলাদেশি টাকার মতো পড়ে যাবে মাননীয় স্পিকার। এবং আপনারা জানেন যে ইতোমধ্যেই এডিবির কাছ থেকে আমরা প্রায় 8,000 কোটি টাকা 5,000 কোটি টাকা পড়ে যাবে। আমরা এডিবির কাছ থেকে এখন পর্যন্ত 8,000 কোটি টাকা ঋণ পেয়েছি এবং গত বছর বাজেটে আমাদের সোশ্যাল সেফটি নেটে প্রায় 2,000 কোটি টাকা এখনো খরচ হয়নি, এখন আমাদের রক্ষিত আছে। সুতরাং প্রায় 10,000 কোটি টাকার এই প্রকল্প নিয়ে আমরা সার্বজনীন টিকা কার্যক্রমটি চালু করতে পারবো, যেটি আমাদের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আমাদেরকে রক্ষা করবে এবং চলমান এই লকডাউনটি আমরা তুলে দেবো মাননীয় স্পিকার। কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলে গিয়েছেন, আমি নিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে আমি অবশ্যই নিচ্ছি, আপনার পয়েন্টটি একটু পরে উত্থাপন করুন। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বিশ্বে যারা করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছে, একটি সামাজিক বিপর্যয়, একটি বৈশ্বিক বিপর্যয়, তাদের প্রতি ব্যথিত হয়ে তার বক্তব্য শুরু করেছেন। মাননীয় স্পিকার, আমরা কোনোভাবেই চাই না যে আগামীর বিশ্বে 50 কোটি লোক কর্মহীন হয়ে যাক, আগামীর 2 বছর পরে বাংলাদেশের বেকারত্বের হার বেড়ে যাক, একটি মহামারী সৃষ্টি হোক, ক্ষুধার মহামারী মাননীয় স্পিকার, বেকারত্বের মহামারী সৃষ্টি হোক, আমরা এই বিষয়টি চাই না মাননীয় স্পিকার। আমরা আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে চাই। যেহেতু আপনাদের বর্তমান লকডাউন সিস্টেমে আপনারা সকালবেলা করোনাকে খুব বেশি প্রকোপতা বাড়িয়ে দিচ্ছেন এবং বিকালবেলায় সেই করোনাকে আপনারা শিথিল করে দিচ্ছেন। সুতরাং এই লকডাউনটির মাধ্যমে আসলে আমি নিচ্ছি এই লকডাউনটির মাধ্যমে আপনারা 50 বছর আগে এই লকডাউনটির মাধ্যমে আপনারা 50 বছর আগে চলে গেছেন। হেনরি কিসিঞ্জার বলে গিয়েছিল যে আমাদের বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে গিয়েছিল। সেই তলাবিহীন ঝুড়িতে কি হয়, আপনি যতই ভরেন না কেন সেই ঝুড়ি পূর্ণ হবে না। তো করোনার মধ্যে আপনাদের লকডাউন সিস্টেমটি এমন যে সকালবেলা আপনি যতই বিধি আরোপ করেন না কেন, বিকালবেলা যদি আপনি শপিং মল খুলে দেন তাহলে তো সেই প্রকোপ আপনি রক্ষা করতে পারছেন না। আপনি না পাচ্ছেন চালু করতে। আমি প্রত্যেকেরটাই নিচ্ছি, আমাকে বক্তব্য দিতে দিন। আপনারা না পারছেন অর্থনৈতিক চাকাকে চালু করতে, না পারছেন করোনাকে মোকাবেলা করতে, মানুষের মুভমেন্টকে নিয়ন্ত্রণ করতে আপনারা পারছেন না। সুতরাং এই কিসের প্রয়োজন নেই। যদি আপনারা এই চলমান লকডাউনটিকে রাখেন তাহলে হয়তোবা আগামী বছর সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করছে তাদের বেতন দেওয়ার জন্য 50,000 কোটি টাকা সরকারকে আবার ঋণ করতে হবে কোন বহুজাতিক আমি চাই না। আপনারা যে কেউ আপনারা আগে সিদ্ধান্ত নেন। আপনারা কি আমার প্রশ্নটা হচ্ছে আপনি যে বলছেন আমাদের বহুরূপী লকডাউনটা কার্যকর না, আপনারা এটা তুলে দিবেন। আমার প্রশ্ন হচ্ছে 29শে মার্চ যখন নাকি আমরা বিধিনিষেধটা আরোপ করি তখন আমাদের যে করোনা শনাক্তের হার সেটি ছিল 24% পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এবং আজকে যখন নাকি আমি যেভাবেই বলেন আপনি লকডাউন যেভাবেই পালন করি আমরা, আপনার কাছে ব্যর্থ হতে পারে, কিন্তু আজকে সেটা শতাংশ হচ্ছে 10.34%। তো এই যে আমরা বহুরূপী লকডাউনের মাধ্যমে করোনা নিয়ন্ত্রণ করতে এই গত 1 মাসে সক্ষম হয়েছে কিনা, লকডাউন তুলে দিলে ভয়াবহ পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে সেটা কি 50% গিয়ে পৌঁছাবেন, আপনি গ্যারান্টি কিভাবে দিবেন? আসলে আপনাদের বহুমুখী লকডাউনের যে কথাটা আপনারা বলছেন, এই বহুমুখী লকডাউনটা কোনো কার্যত ভূমিকা পালন করতে পারছেন এই প্রাদুর্ভাবকে রক্ষা করার জন্য। আসলে কারণটা হচ্ছে যে আপনি যখন একটু লক্ষ্য করে দেখুন সরকার দলের সদস্য, আপনি যখন সকালবেলা বা যখন বিভিন্নভাবে পুলিশ ফোর্স দিয়ে হোক বা আইনি মাধ্যমে হোক মানুষের আচরণের বিধিনিষেধ, মানুষের মুভমেন্টের বিধিনিষেধ আপনারা আরোপ করে দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আসলে আমরা আপাত দৃষ্টিতে মনে করছি করোনা ভাইরাস ছড়িয়ে যাচ্ছে না, কিন্তু ঠিক পরক্ষণেই আপনি যখন বইমেলা চালু করছেন, আপনি যখন শপিং মলগুলোতে মানুষজনকে অবাধে ঢুকতে দিচ্ছেন, এর আগে আপনারা কি করেছেন? এর আগে আপনারা সিটি কর্পোরেশন ইলেকশন করেছেন, স্থানীয় সরকার ইলেকশন করেছেন, এখানে যখন জনসমাগমকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন তখন কিন্তু আসলে হ্যাঁ আমি ঠিক আনি আপনি আগে আপনার দলের অন্য সদস্যের বক্তব্যটা খণ্ডন করে নেই, তখন কিন্তু আসলে লকডাউনের কার্যকারিতা থাকছে না। তো তখন যেহেতু লকডাউনের কার্যকারিতা থাকছে না, তার মানে এই যে প্রকোপটা কমে আসছে এটা আমাদের সচেতনতাতেই কমে আসছে। তাহলে এই প্রকোপটাকে আমরা কিভাবে নির্মূল করতে পারি? আমরা এই প্রকোপটাকে নির্মূল করতে পারি আমরা কিছুটা সীমাবদ্ধতা রাখবো। অবশ্যই আমি বলে গিয়েছিলাম যে আমরা জনসমাগম হতে দেব না, এবং এই মহামারীটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করে দেবো, আমরা সার্বজনীন 10,000 কোটি টাকার প্রজেক্ট আমাদের, আমরা 1 বছরের মধ্যে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করে দেব, এবং একই সঙ্গে আমরা কলকারখানা বিভিন্ন প্রতিষ্ঠান সব খুলে দেবো যেন দেশের অর্থনীতির চাকাটি খুব বেশি বেগবান থাকে। কেননা মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছেন 2.9, অবশ্যই নেব আপনার প্রশ্নটি নেব, 2.9% আমাদের জিডিপি কমে গিয়েছে মাননীয় স্পিকার। সামনের বছর বেতন দেওয়ার জন্য 50,000 কোটি টাকা লোন নিতে চাই। মাননীয় স্পিকার পিওআই গ্রহণ করেন, পিওআই গ্রহণ যদি করতে চান, পিওআই গ্রহণ করার পরে 1 মিনিটের ভেতরে আপনি আপনার বক্তব্যটি শেষ করবেন। ধন্যবাদ। আপনার কাছে আমার টিকা নিয়ে একটি প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত যতগুলো টিকা আবিষ্কৃত হয়েছে কোনো টিকাকেই বলা হচ্ছে না যে শতভাগ সফল হবে কিংবা এটি শতভাগ হচ্ছে যে আপনাকে করোনা থেকে মুক্ত রাখবে। আরেকটি বাস্তবতা হচ্ছে ভারত টিকা উৎপাদনে পৃথিবীতে শীর্ষ 5টি দেশের একটি। তারা যখন টিকা কেন্দ্রিক আজকে মোকাবেলার দিকে যাচ্ছিল
তখনই আজকে তারা এই বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। ভারতের এত বড় উদাহরণ সামনে থাকার পরও আপনারা কেন টিকার উপরে আপনারা আস্থা রাখছেন? খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। প্রথমত আমরা জানি যে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন যে আমাদের হয় সেটি খুব মাইনর একটা অপারেশন, কিন্তু এই অপারেশনেও প্রায় 5% মৃত্যু ঝুঁকি থাকে। তাহলে যে কোনো পদক্ষেপই আসলে 100% সফল হবে সেটা নাও হতে পারে। প্রায় প্রত্যেকটা টিকার কার্যকারিতাই 90%-এর উপরে। তার মানে এই টিকা কার্যকর। আর বৈশ্বিক বিভিন্ন স্বাস্থ্য সংস্থা বলছে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা আগামী আরো 10 থেকে 12 বছর থাকতে পারে। তার মানে কি 10 থেকে 12 বছরই আপনার এই লকডাউনটা কার্যকর করবেন? সেক্ষেত্রে আপনার ইকোনমি কি হয়ে দাঁড়াবে আসলে? তখন আজকে মানুষ করোনায় মারা যাচ্ছে, এই মৃত্যুর হারটা আমরা রোধ করতে পারবো যদি আমরা বিধিনিষেধ আরোপ করি। কিন্তু আমরা যদি কলকারখানা খুলে দেই, আমরা যদি সকল ধরনের প্রতিষ্ঠান অর্থনৈতিক চাকাকে খুলে দিতে চাই, তাহলে আমরা এই দারিদ্রটুকুকে নিয়ন্ত্রণ করতে পারবো। আগামী বছর আমাদের বাজেটে আমরা রাজস্ব আয়টুকু বাড়াতে পারবো এবং আমাদের সরকারের দেশের সক্ষমতা বেড়ে যাবে আসলে। সুতরাং আর ভারতের কথা বলছেন তো, আমরা ভারত কেন, এই মুহূর্তে আমরা বিভিন্ন দেশ থেকে আসলে টিকা গ্রহণ করার সক্ষমতা রাখছি। 10,000 কোটি টাকা যদি আমরা প্রজেক্ট নিয়ে নামতে পারি এবং যথাযথভাবে যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে, তাহলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে কোনোভাবেই অসম্ভব হবে না। কিন্তু যদি এই সো কল্ড লকডাউনের মধ্য দিয়ে আমরা যাই, তাহলে ওরকমই হবে যে 13ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে ওয়েট করতে হবে যে 14ই এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত ব্যাংকাররা ব্যাংকিং করবেন কিনা, এবং সেটার জন্য প্রায় 8 থেকে 9টা সার্কুলার তাদের বাস্তবায়ন করতে হবে মাননীয় স্পিকার। এই প্রহসনের লকডাউন আমরা চাই না। আমরা চাই যথাযথ সার্বজনীন টিকার মাধ্যমে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করবো। এবং একই সাথে সরকার দলের একটা বিষয়কে সমর্থন করছি, যে তারা বলেছে সে সমগ্র পৃথিবীতে উন্নয়নের মাত্রা কমে যাচ্ছে, আমরা উন্নয়নের মাত্রা কমিয়ে দিতে চাই। আমরা একই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য সক্ষমতা অর্জন করতে চাই, এবং এই সক্ষমতা অর্জন করতে গেলে আমাদের দৃঢ় একটি অর্থনৈতিক ভিত লাগবে। এই বিষয়টি নিয়ে আমার দলের পরবর্তীতে মাননীয় উপনেতা এবং সংসদ সদস্য বিস্তারিত আলোচনা করে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের সবাইকে নিরন্তর শুভেচ্ছা। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে। আমরা কমেন্ট সেকশনে ভয়াবহ রকমের সাড়া পাচ্ছি। আমাদের কমেন্ট সেকশন থেকে যদি আপনাদেরকে কিছু কমেন্টস পড়ে শোনাতে চাই, সেক্ষেত্রে শাফি মোহাম্মদ সাগর বলেছেন, নির্দিষ্ট কিছু শিল্প প্রতিষ্ঠান পূর্ণদমে খোলা, এটা কি ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে এক প্রকার শ্রেণী বৈষম্যমূলক পলিসি না? রায়হানা দিলশাদ বলেছেন, বাংলাদেশ সরকার সবার কথা ভেবে লকডাউনকে হাস্যকর করে ফেলেছে। বলেছেন রিদিতা তাহসিন অদিতি, সরকার দল বিতর্কে হোক আর বাংলাদেশে হোক সব জায়গাতেই নিজের প্রশংসা করতে ব্যস্ত, কিন্তু নিজের ভুল স্বীকার কোনোদিন করবে না। মুকসিমুল হাসান অপু বলেছেন, পৃথিবীর এমন একটি দেশের উদাহরণ জানতে চাই যারা লকডাউন কার্যকর করতে পেরেছে কিংবা কোনো বাধার সম্মুখীন হয়নি। আমরা পরবর্তীতে আরো কমেন্টস নিয়ে আপনাদের কাছে আসব। এই মুহূর্তে ফ্লোর দিচ্ছি মাননীয় মন্ত্রীকে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে প্রস্তাব নিয়ে বিতর্ক করছি সেটি হচ্ছে যে আমরা যে বর্তমান বহুরূপী লকডাউন চলছে সেটি আসলে কতটা কার্যকর অথবা কার্যকর না সেটি নিয়ে বিরোধী দল থেকে সরাসরি বললেন যে না, লকডাউন আসলে এরকম করে কার্যকর করা যাবে না বা এটি কার্যকর হচ্ছে না। তারা কি বললেন? তারা বললেন যে আমরা সার্বজনীন টিকা নিশ্চিত করব এবং টিকা নিশ্চিত করার মাধ্যমে আমরা এই করোনা মোকাবেলা করব। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে 1 বছর পরে এসে ওনারা বলছেন যে ওনারা সার্বজনীন টিকা নিশ্চিত করবেন। টিকার বিষয়টি আমি একটি প্রশ্ন করেছিলাম, বিরোধী দলের নেতা প্রশ্নটি বুঝতে পারেননি হয়তো। প্রশ্নটি ছিল, ভারত বিশ্বের অন্যতম একটি টিকা উৎপাদনকারী দেশ এবং ভারত চাচ্ছিল যে এই ঠিক একই ধরনের একটি কৌশলে এগিয়ে যাওয়ার জন্য, যে তারা একই সাথে নির্বাচন করবে, স্থানীয় নির্বাচন করবে, জাতীয় নির্বাচন করবে, আইপিএল চালাবে, অন্যান্য তারা ধর্মীয় উৎসব করবে, সবকিছুই করছে, কারণ টিকার ব্যাপারে ভারতের একটা কনফিডেন্স ছিল তুঙ্গে। সে বাস্তবতায় আমরা কি দেখলাম এখন? ভারতে আজকে, দিল্লিতে আজকে তারা ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। শুধুমাত্র তারা এই যে টিকার উপর নির্ভর করতে গিয়ে আজকে ভারতের, অর্থাৎ টিকা আছে বা ভারত টিকা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, এই সেন্টিমেন্টটি যখনই আজকে নাগরিক এবং রাষ্ট্রপ্রধান এবং যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের মধ্যে আসলো, তখনই আসলে স্বাস্থ্যবিধি মানা বা লকডাউন মানা বা অন্যান্য বিষয়, এই বিষয়গুলো তারা তখন ডিপ্রায়োরিটাইজ করে দিল। এবং ফলাফলস্বরূপ কি হলো? আজকে ভারত ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এটি হচ্ছে আমাদের চোখের সামনে দেখা বাস্তবতা। আরেকটি বিষয় বলি, আপনি বলছেন আপনি সবার জন্য সার্বজনীন টিকা নিশ্চিত করবেন। লক্ষ্য করুন, আজকে ব্রিটেনের মতো মাননীয় স্পিকার, আমি দুঃখিত, মাননীয় মন্ত্রীর বক্তব্যের শুরুতে আমি পয়েন্ট অফ অর্ডারটি উত্থাপন করলাম। মাননীয় মন্ত্রী আমার একটি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটির
খণ্ডন করছেন উনি তো বললেন যে ভারতের উদাহরণ দিন যে ভারতের টিকা উৎপাদনের দিকে যাচ্ছিল এবং তারা একই সঙ্গে সিমultaneously তারা নির্বাচন করবে, জনসমাগম রাখবে, এই বিষয়টিকে এনশিওর করবে এবং ভারতে একটি বিপর্যয় এসেছে এবং এটার মাধ্যমে উনি আমাদের কেসটিকে ভেঙে দিতে চাচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা আমাদের বক্তব্যে আমাদের মূল স্ট্যান্ডটি ছিল যে সার্বজনীন টিকা কার্যক্রমটিকে চালু রাখবো আমাদের মাননীয় স্পিকার, এবং যথাযথ স্বাস্থ্যবিধির মধ্যে ছিল যে এই ধরনের জনসমাগমকে আমরা সমর্থন করব না। মাননীয় স্পিকার স্পষ্টভাবেই ছিল, উনি যখন দিচ্ছেন যে ভারত টিকাও নিশ্চিত করছে এবং সমাগম করছে এবং তাদের বিপর্যয়টি টেনে আনছে এবং উনি এটার মাধ্যমে আমাদের, মাননীয় স্পিকার আপনি আগে দিয়েন তারপর ওনার ব্যাখ্যাটা, তো এর মাধ্যমে আসলে উনি তাদের ভারতের বিপর্যয়ের মাধ্যমে আমাদের কেসটিকে ভাঙার চেষ্টা করছেন। মাননীয় স্পিকার ভিতর মূল অংশের সঙ্গে আসলে কন্ট্রাডিক্ট করছে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করছি। মাননীয় বিরোধী দলীয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কোনো বক্তব্য আছে কিনা? জি, বক্তব্য হচ্ছে মাননীয় স্পিকার, উনি দাবি করছেন যে আমি ওনার আসলে দলীয় অবস্থানটি ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আসলে ভেঙে গিয়েছে বলেই উনি হয়তো মানে এই প্রশ্নটি উত্থাপন করেছেন। বিষয়টি হচ্ছে আমি মোটেও আজকে বলিনি যে ওনারা এটা বলছেন, আমি এটি বলার চেষ্টা করেছি ভারত আজকে কি করছে, অর্থাৎ একটি দেশ যখন টিকার উপর নির্ভর করবে তখন যে স্বাস্থ্যবিধিটি তারা মানবে না অথবা স্বাস্থ্যবিধি না মানার একটা প্রবণতা তৈরি হবে, সেই প্রেক্ষাপটটি বোঝানোর চেষ্টা করছি আজকে শুধুমাত্র। মাননীয় বিরোধী দলীয় নেতা, ওনার ব্যাখ্যাটি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। আপাতত যেহেতু এটি বিতর্কে খুব বড় ধরনের স্ট্র্যাটেজিক সংঘর্ষ তৈরি করছে না, সেই সূত্রপাত থেকে আজকে পয়েন্ট অফ অর্ডারটি গ্রহণ করছি না। ধন্যবাদ মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, ব্রিটেনের মতো দেশে আজকে টিকা নিবে কি নিবে না, অর্থাৎ টিকা না নেওয়ারও প্রবণতা মানুষের মধ্যে আছে। এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি 16 কোটি মানুষের জন্য বা 12 কোটি মানুষের জন্য যে টিকা নিশ্চিত করবেন সেটি কতদিনের মধ্যে নিশ্চিত করবেন? সেটি কি আপনি আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করতে পারবেন, 2 মাসের মধ্যে নিশ্চিত করতে পারবেন, 6 মাসের মধ্যে নিশ্চিত করতে পারবেন? যদি না পারেন তাহলে আগামী 6 মাস আসলে কি করব আমরা? আগামী 6 মাস আমরা আজকে এটি কখনোই বলিনি যে লকডাউন আমরা আজকে 2 বছর 3 বছর চালাবো, 4 বছর চালাবো। আজকে আমরা টিকার দিকে হয়তো যাব ভবিষ্যতে, সেটি হতে পারে আমরা টিকার যে হারে পাচ্ছি সেটি হয়তো আমরা ইন ফিউচারে টিকার দিকে আমরা যেতে পারি, কিন্তু আমরা আজকে বর্তমান যে বাস্তবতা দাঁড়িয়ে আছি সেই বাস্তবতা যদি আমরা টিকার উপর নির্ভর করি এটি হবে একটি ভুল সিদ্ধান্ত এবং এটি হবে সমগ্র জাতি জনগোষ্ঠী এবং আমরা যে অর্থনীতির কথা বলছি, আমরা যে স্বাস্থ্যের কথা বলছি সেটি নিয়ে একটি ভয়াবহ আত্মঘাতী সিদ্ধান্ত হবে যদি আমরা আজকে লকডাউনের মতো বিষয়ে না গিয়ে আমরা যদি টিকার উপর নির্ভর করি। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে ওনারা আমাদের লকডাউনের সমালোচনা বললেন যে ধরনের লকডাউন চলছে এই ধরনের লকডাউন আসলে চলা না চলা সমান কথা। আমরা কমেন্ট সেকশনে দেখতে পেয়েছি অনেকে এটা সমালোচনা করছেন লকডাউন বিষয়গুলো। লক্ষ্য করুন, আজকে লকডাউন আজকে উন্নত বিশ্বে যেভাবে আজকে ব্ল্যাঙ্কেট লকডাউন চলছে, আমার উন্নয়নশীল দেশে বা বাংলাদেশের মতো দেশগুলোতেও কি সে ধরনের লকডাউন চলবে কিনা, অর্থাৎ সে ধরনের লকডাউনগুলো কার্যকর হবে কিনা বা কার্যকর করা যাবে কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি এটি যে আজকে আমরা অনেকেই সমালোচনা করছি, অনেকে হাস্যরস তৈরি করছি, কিন্তু এটার আসলে কোনো বাস্তব ভিত্তি আছে কিনা, এটার আসলে কোনো গবেষণামূলক জাস্টিফিকেশন আছে কিনা সেটি আমি দেখাবো। সেটি হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলো আসলে সিংহভাগ জনগোষ্ঠী ইনফরমাল সেক্টরে জব করে। মাননীয় মন্ত্রী, পয়েন্ট অফ ইনফরমেশন আমি একটু পরে নিচ্ছি। একটি পরিসংখ্যান মতে উন্নত দেশে ইনফরমাল সেক্টরে যেখানে 15% কম মানুষ চাকরি করে, সেখানে আসলে বাংলাদেশের মতো দেশগুলোতে 70% বেশি মানুষ ইনফরমাল সেক্টরে চাকরি করে, যার কারণে এটি আমাদের জন্য একটি ভিন্ন বাস্তবতা তৈরি করছে। সে বাস্তবতাটি কি? সে বাস্তবতাটি হচ্ছে কাজ বন্ধ থাকলে আপনার অন্ন জুটবে না। এটি যখন পরিস্থিতি তখন আমাদের একই সাথে পেটও বাঁচাতে হয়, মহামারী থেকেও বাঁচতে হয়, যার কারণে লকডাউনের এতগুলো রূপ আসছে। যেমন সমালোচনা হচ্ছিল গত বছর যে এত কিছুর মাঝেও কেন গার্মেন্টস খোলা ছিল। আসল বিষয় হচ্ছে যে আসলে গার্মেন্টস যদি গত বছর খোলা না থাকতো তাহলে গার্মেন্টস নিয়ে এবছর আমরা হাহাকার ছাড়া আর কিছুই দেখতে পেতাম না। কারণ আমরা যদি গত বছর তাহলে ফলাফল স্বরূপ যেটি হতো, এবছর বিশ্ববাজারে আমরা গার্মেন্টসের পোর্শন হারাতাম, কয়েক লাখ মানুষ চাকরি হারাতো। তখন আসলে পরিস্থিতি বিবেচনায় সেটি করা হয়েছে। যেমন সমালোচনা হয় যে নেতা একজন ব্যাংকার, তিনি সমালোচনা করেন যে ব্যাংক যদি খোলা রাখে, ব্যাংক খোলার ব্যাপারেও সমালোচনা আছে। এক কর্মদিবস সারা দেশে ব্যাংক বন্ধ রাখলে পুরো অর্থনীতি কত কর্মদিবস পিছিয়ে পড়ে সেটি আসলে কল্পনা আমরা করতে পারছি না। ওনারা সমালোচনা করলেন যে মুভমেন্ট পাস দিয়ে আসলে লকডাউনটাকে আসলে একটা হাস্যরসাত্মকে পরিণত করেছে। বিষয়টি হচ্ছে মুভমেন্ট পাস দেওয়া হয়েছিল আসলে জরুরি কাজ সারার জন্য, অথবা যাদের অফিস আদালতে যেতে হচ্ছে অথবা যাদের বাইরে না বেরোলে না তাদের জন্য মুভমেন্ট পাসটি দেওয়া হয়েছিল। এখন মাননীয় মন্ত্রী, পয়েন্ট অফ ইনফরমেশন নিচ্ছি জাস্ট এই পয়েন্টের পরে। আমি যদি মুভমেন্ট পাস নিয়ে হাজির বিরিয়ানি খেতে যাই কিংবা বড় পাপের পোলা খাই কিনতে যাই,
তাহলে আসলে মুভমেন্ট পাসের জন্য যদি আমরা সার্ভার ডাউন করে দেই, তাহলে সেটির দায় কি আপনি পলিসি মেকারদের দিবেন? সেটির দায় কি আপনি এটি বলবেন যে না তাহলে লকডাউন কার্যকর করা যাবে না, মানুষ ইচ্ছে মতো ঘুরে বেড়াবে? যে আপনার প্রশ্নটি। প্রথমত আমার একটা পয়েন্ট অফ অর্ডার আছে, সেই পয়েন্ট অফ অর্ডারটি মাননীয় স্পিকারকে পরে করছি। আপনার প্রশ্নটি আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, এই যে আপনারা 50% কর্মচারী কর্মকর্তাদের দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান চালাচ্ছেন, এরপরে সামনের বাজেটে ঠিক কত টাকা রাজস্ব ঘাটতি নিয়ে আপনারা বাজেট থেকে উত্থাপন করবেন একটু বলেন তো। আপনার উত্তরটির পরে আমি মাননীয় স্পিকারকে একটু পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করব। জি, মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে ওনারা বলছেন যে যদি আমি লকডাউনের ক্ষতিটি আমি বারবার আমার হতে থাকে তাহলে পরবর্তীতে বাজেট ঘাটতি হবে। বিষয়টি হচ্ছে আপনারা প্রণোদনা সমালোচনা করলেন। পৃথিবীতে যে কোনো ধরনের অর্থনৈতিক সংকট বলেন, আর্থসামাজিক সংকট বলেন, সেই সংকট উত্তরণের জন্য প্রণোদনাটি হচ্ছে যে একমাত্র সহজ এবং দ্রুত কার্যকরী বিষয়, এবং সেটি আমরা করছি। বাংলাদেশ সরকার গত বছর দেখেন আপনি প্রত্যেকটি সেক্টরের জন্য আলাদা আলাদা প্রণোদনা প্যাকেজ দিয়েছে এবং বিভিন্ন সেক্টরের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছে, যার কারণে আসলে আমার অর্থনীতি টিকে আছে। আপনি এখনো উৎপাদনটি সচল আছে এবং আপনি এখনো খেতে পাই, অর্থাৎ কোনো সরবরাহ ব্যবস্থা কোনো ঘাটতি হয়নি। গত বছর যেই এবার মাননীয় স্পিকার পয়েন্ট অফ অর্ডার আরেকটা, এবার মাননীয় স্পিকারকে পয়েন্ট অফ অর্ডার আরেকটা। জি মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী কিছুক্ষণ আগে তার বক্তব্যের মধ্যে দিয়ে বলে গেলেন যে আপনি মুভমেন্ট পাস নিয়ে হাজির বিরিয়ানি খেতে যাবেন, এটা তো আমরা সমর্থন করতে পারি না। মাননীয় স্পিকার লক্ষ্য করে দেখুন, ওনারাই কিন্তু লকডাউনের কথা বলছেন এবং ওনাদের লকডাউনে কিন্তু এই ধরনের রেস্তোরাঁগুলো বন্ধ রয়েছে, অর্থাৎ সেখানে গিয়ে আমরা ডাইন ইন খাবার গ্রহণ করব সেটি বন্ধ রয়েছে মাননীয় স্পিকার। অর্থাৎ এই লকডাউনের মাধ্যমে মানুষ কার্যকারিতাকে বাদ দিয়ে শুধুমাত্র হাওয়া খেতে বাইরে যাবে না, তারাই কিন্তু তাদের পয়েন্টটিকে কন্ট্রাডিক্ট করছেন। অর্থাৎ মুভমেন্ট পাস নিয়ে কিন্তু কেউ তার অফিস আদালতেই যাবে মাননীয় স্পিকার, কেউ কিন্তু হাজির বিরিয়ানি খেতে যাবে না, কারণ ওই প্রতিষ্ঠানটিই বন্ধ মাননীয় স্পিকার। প্রধান বিরোধী দলীয় নেতা উনি আসলে যেটি বলার চেষ্টা করেছেন যে মুভমেন্ট পাসের অপব্যবহারটি মানুষ যেভাবে করছে সেই জায়গাটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। উনি আসলে মানে সাংঘর্ষিক কোনো জায়গাটিতে আসেননি। উনি বলতে চেয়েছেন যে মুভমেন্ট পাসকে দেওয়া হয়েছিল জরুরি কাজে ব্যবহার করার জন্য, কিন্তু আমরা সেটিকে যথাযথভাবে ব্যবহার না করে, উনি উদাহরণ হিসাবে হাজির বিরিয়ানির কথা বলছেন যে আমরা যথাযথ ব্যবহারটি করছি না, গ্রহণ করছি না আপনার পয়েন্ট অফ অর্ডারটি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে 1 মিনিটের ভেতরে আপনার বক্তব্যটি শেষ করবেন। আমি শেষ করছি। লক্ষ্য করুন, পৃথিবীতে যখন মহামারীটি আসলো আমাদের সামনে দুটি বাস্তবতা আসলো, একটি হচ্ছে আমাদের জীবন বাঁচাতে হবে, আর একটি হচ্ছে আমাদের জীবিকাও নিশ্চিত করতে হবে। যখন এই দুটি ট্রেড অফ আসলো, উন্নত বিশ্ব কিন্তু একটি নিতে পেরেছে, অর্থাৎ তারা জীবনটাকে নিতে পেরেছে, জীবিকাকে তারা স্টপ করতে পেরেছে এবং সেখানে তারা পূর্ণাঙ্গ লকডাউন তারা বাস্তবায়ন করতে পেরেছে। কিন্তু বাংলাদেশের মতো দেশগুলো এই দুটির যে কোনো একটিকে বেছে নিতে পারেনি। আমাদেরকে যেটি করতে হয়েছে, আমাদেরকে দুটিয়ে আসে সমান্তরালে চালাতে হয়েছে। এই দুটিকে আমরা সমান্তরালে চালাতে গিয়ে আমাদের কিছু সেক্টরকে প্রায়োরিটাইজ করতে হয়েছে এবং কিছু সেক্টরকে ছাড় দিতে হয়েছে, কিছু জিনিস খোলা রাখতে হয়েছে, কিছু জিনিস বন্ধ রাখতে হয়েছে এবং পর্যায়ক্রমে এই কাজগুলো করতে হয়েছে। এবং এটি যে করতে হয়েছে এটি আসলে গবেষণারই ফলাফল। গত 1 বছর ধরে বিভিন্ন ধরনের স্কুল অফ থটে তারা ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য লকডাউনের যে অপটিমাল ফরম্যাট, সেই অপটিমাল ফরম্যাটে আমরা সব জায়গায় দেখেছি যে তারা বলেছে যে উন্নয়নশীল দেশে কখনোই আসলে পূর্ণাঙ্গ লকডাউন কার্যকর করা যাবে না, যেটি করতে হবে প্রায়োরিটাইজ ভিত্তিতে কিছু সেক্টর খালি রাখতে হবে, কিছু সেক্টর এবং চালু রাখতে হবে। এবং বাংলাদেশে সেটি হয়েছে। এখন পর্যন্ত আমরা অন্য অনেক আমাদের উন্নয়নশীল দেশের তুলনায় অনেক বেশি সফল এবং আশা করছি আমাদের এই সফলতা অব্যাহত থাকবে। ভবিষ্যতে আমরা করোনা মুক্ত থাকবে এবং সবার জন্য শুভকামনা, সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। করোনা মোকাবেলায় চলমান বহুরূপে লকডাউনের বিকল্প নেই, আমরা বিতর্ক শুনছি। একই সাথে আমরা সাধারণ মানুষ আমাদের বিতর্ক নিয়ে বা আজকের এই বিষয়টি নিয়ে কি ভাবছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বিনকিস নাহার তামান্না বলেছেন, দিন আনে দিন খায় এমন শ্রমজীবী মানুষের সংখ্যা এদেশে কম নেই। তাদের উপার্জন কিংবা খাদ্যের নিশ্চয়তা বিধানের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত সরকার দল না দেখিয়ে লকডাউন কতখানি কার্যকর বা উপযোগী। মুকসিমুল হাসান অপু বলেছেন, 16 কোটি মানুষের বাংলাদেশে সার্বজনীন টিকা কার্যকর করতে কত মাস অথবা বছর লাগতে পারে, ততদিনে করোনার রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে। একটি ভালো অন্য ধরনের মন্তব্য আমাদের কাছে এসেছে। তাসলিমা আতিক বলেছেন, একসাথে ভালো লাগার মুখগুলো মুখোমুখি, সবাইকে তিনি ভালোবাসা জানিয়েছেন। একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এসেছে। ফাহমিনা বর্ষা করেছেন যে বহুরূপী করোনার জন্য বিরোধী দল কিভাবে শতভাগ কার্যকর প্রতিষেধক নিশ্চিত করবেন। অনেকগুলো প্রশ্ন এসেছে, সামনে আরো প্রশ্নগুলো আমরা বলবো।
আপাতত ফ্লোর দিচ্ছি বিরোধী দলীয় উপনেতাকে, মাননীয় বিরোধী দলীয় উপনেতা। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আপনি শ্রবণযোগ্য, আপনি বক্তব্য রাখতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মহান সংসদে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, প্রথমে ব্র্যাক ব্যাংকের যে চেয়ারম্যান আছেন তার একটি স্টেটমেন্ট আমি দিতে চাই। তিনি প্রথম আলোর একটি সাক্ষাৎকারে বলেছেন যে ঢিলেঢালা লকডাউন অর্থনীতির ব্যাপক ক্ষতি এবং মানুষের ভোগান্তির বাড়ায়। লকডাউন তাই সর্বাত্মক তো নয়, বরং আংশিক লকডাউনও যে কোনো সুফল বয়ে আনবে, এতে আমরা গতবারের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারি, অর্থাৎ গতবারের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে আংশিক লকডাউনও আমাদের আসলে সুফল বয়ে আনতে পারবে না। আর দেশব্যাপী লকডাউনের আর্থিক ক্ষতির অঙ্গটাও নিশ্চয়ই কম নয়। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্লোর দেওয়ার জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি এই মহাসংসদে উত্থাপন করেছে আপনার অনুমতি সাপেক্ষে, সেটি হচ্ছে করোনা মোকাবেলায় চলমান বহুরূপী লকডাউনের বিকল্প নেই। তিনি সংজ্ঞায়ন করেছেন মাননীয় স্পিকার, এবং সংজ্ঞায়নে একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন যে নিয়ত পরিবর্তনশীল, অর্থাৎ যখন যা প্রয়োজন সরকার ঠিক সেই সিদ্ধান্তটি গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আজকের বক্তব্যে যাওয়ার আগে একটি ছোট্ট কথা বলতে চাই, যে মাননীয় মন্ত্রী বললেন যে আমরা আসলে ব্যবস্থার এমন নিচ্ছি যে কিছু প্রতিষ্ঠান আমরা খোলা রাখছি, কিছু জায়গা আমরা বন্ধ রাখছি। মাননীয় স্পিকার, বিষয়টা হচ্ছে এরকমই, কিছু প্রতিষ্ঠান খোলা রাখছি আর কিছু প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে যেটা হচ্ছে যে আমরা দেখেছি একটি রিক্সাওয়ালার রিক্সা উল্টে ফেলা হচ্ছে এবং সেই প্রতিবন্ধী তার এগেনস্টে তার বিরুদ্ধে 1200 টাকার চার্জ করা হয়েছে এবং তার পকেটে ছিল 150 টাকা। মাননীয় স্পিকার, সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যদি বলি কিছু খোলা রাখবো আর কিছু খোলা রাখবো না, তাহলে সেই মানুষটির জীবন ধারণের ব্যবস্থা আসলে সরকার কিভাবে করবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্পিকার, আমরা আজকে বিতর্কের যে অবস্থানটিতে দাঁড়িয়েছি সেটি হচ্ছে আমরা বলছি করোনা মোকাবেলায় চলমান বহুরূপী লকডাউনের কোনো প্রয়োজনীয়তা নেই, বরং যথাযথ স্বাস্থ্যবিধি আরোপ তথা বাস্তবায়ন পূর্বক সার্বজনীন টিকা কার্যক্রম অর্থাৎ ভ্যাকসিনেশন প্রতিষ্ঠা করা। এখন প্রশ্নটি হচ্ছে আমরা এই প্রক্রিয়াটি কিভাবে করব। মাননীয় স্পিকার, আমি আমার চেষ্টা করব আমি পুরো বক্তব্যে পুরো প্রক্রিয়াটি দেখানোর জন্য। এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আনতে চাই বক্তব্যের প্রথমেই, সেটি হচ্ছে আমরা যদি দেখি একটু ফিরে তাকাই 2020 সালের দিকে, তাহলে মার্চের প্রথম সপ্তাহে আমরা করোনা শনাক্ত হয় বাংলাদেশে, এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি 26শে মার্চ থেকে 30শে মে পর্যন্ত বাংলাদেশের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ তথাকথিত লকডাউন ছিল। এখন সেই লকডাউনে প্রতিদিন আমরা গড়ে 3,300 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি এবং সার্বিকভাবে সেটি ক্ষতির পরিমাণ 2,20,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এই যে ক্ষতি, এই ক্ষতিপূরণ করবার জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আমাদের বাংলাদেশ সরকার করতে পারেনি। এখন আমরা মজার ব্যাপারটা হচ্ছে যে নিয়ত পরিবর্তনশীল যে প্রক্রিয়া আমি নিব আপনারা কতদিনের মধ্যে টিকা নিশ্চিত করবেন এই সব মানুষের জন্য? পুরো বক্তব্যই আপনার পয়েন্ট অফ ইনফরমেশনটি নিচ্ছি এবং পুরো বক্তব্যই আমি আপনাকে উত্তরটি দিয়ে যাব, পরিষ্কারভাবে দিয়ে যাব এবং প্রক্রিয়ায় দেখিয়ে যাব ইনশাআল্লাহ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট যেটি করলেন যে যখন দেখলো যে লকডাউনের মাধ্যমে কিছুটা হলেও আমাদের করোনা সংক্রমণ প্রক্রিয়াটি একটু কমে এসেছে, তারা নিয়ত পরিবর্তন সেই আচরণটি করলেন। ঠিক কিরকম মাননীয় স্পিকার, সেটি হচ্ছে তারা পৌরসভা নির্বাচন দিলেন, সিটি কর্পোরেশন নির্বাচন দিলেন, ধর্মীয় সমাবেশকে পারমিট করলেন। অবাক করার বিষয় হচ্ছে যখন আমাদের এই অবস্থা, সেই সময় বাংলাদেশের রেকর্ড হলো কক্সবাজারে 10 লক্ষ লোক একই দিনে পর্যটনের জন্য চলে গেল। আরো মজার বিষয় দেখবেন ভাই, 20 মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত রাষ্ট্র অনুষ্ঠান হচ্ছে এবং সেইখানে কিন্তু জনসমাগম হচ্ছে। তারপরে আরেকটু যদি তাকাই তাহলে দেখবো আমরা যে বিদেশ ফেরত যে মানুষগুলো আসছে তাদের হোম কোয়ারেন্টাইন নামক একটি কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হলো। মাননীয় স্পিকার, এটি বৈজ্ঞানিকভাবে একটি ভুল ধারণা এবং সেটি কিন্তু সরকার তার নিয়ত পরিবর্তনের যে আচরণ সেই আচরণে করলেন এবং যেখানে আমরা দেখলাম তারা বিয়ে করছেন এবং তারা চায়ের দোকানেও যাচ্ছেন। এই যে প্রক্রিয়া মাননীয় স্পিকার, এই প্রক্রিয়াতে আমাদের নিয়ত পরিবর্তন, সরকারের নিয়ত পরিবর্তনের যে ধারণাটি, সেই ধারণার কারণে আমরা কিন্তু দ্বিতীয় ঢেউয়ের সম্মুখীন হয়েছি। এখন প্রশ্নটি হচ্ছে এই দ্বিতীয় ঢেউটি সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে। তারা বলছেন তারা তথাকথিত একটি লকডাউন দিয়েছেন, বহুরূপী লকডাউন, সেই লকডাউনে আংশিক খোলা রাখছেন, কিছু খোলা রাখছেন না। কিরকম একটু চিত্রটি দেখায়, সেটি হচ্ছে আমরা 11ই এপ্রিল আমরা জানি লকডাউন আসবে, কিন্তু তখন লকডাউন আসলো না। কেন? 14ই এপ্রিল সামনে রেখে আমরা দেখলাম যে পয়লা বৈশাখের যারা গুদাম আছে, তারা সেই বড় একটি মার্কেট আছে, সেইখানে বেচা কেনার
জন্য আমাদের খুলে রাখতে হবে। আমরা 14 এপ্রিল থেকে লকডাউনে যাব, অর্থাৎ এখানে একটি অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এরপরে 14 থেকে 21-এর পরে আমরা দেখলাম যখন 22 থেকে 28 আমাদের গার্মেন্টস খোলা, আমাদের এখানেও অর্থনৈতিক একটা বিষয় আছে। আমরা দেখলাম 28 এপ্রিল থেকে 5ই মে পর্যন্ত দোকান খোলা আছে। আমরা দেখলাম সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ ভাবে যাতায়াত ব্যবস্থা উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, বিমান খুলে দেওয়া হচ্ছে। এই যে বিষয়গুলো সরকারি দল ইতিমধ্যে বলেছে, এর মূল কারণ তারা স্বীকারও করেছে, সেটি হচ্ছে অর্থনৈতিক প্রেক্ষাপট। অর্থনৈতিক চাকাকে আমরা সচল রাখতে চাই। এখন প্রশ্নটি হচ্ছে, এই অর্থনৈতিক চাকাটিকে যদি আপনি সচল রাখতে চান এবং মানুষকে একটি অংশকে সুবিধা দিচ্ছেন কিংবা একটি অংশকে ব্যবস্থা করে দিচ্ছেন, আরেকটি অংশকে দিচ্ছেন না, সেই জায়গায় আসলে আমরা আমাদের বক্তব্য দিতে চাই। সেটি হচ্ছে যে গত বছরের লকডাউন এবং এই বছরের লকডাউনে শারীরিকভাবে কিন্তু আমরা করোনাকে নিয়ন্ত্রণ করতে পারিনি, আমরা কিন্তু দ্বিতীয় ঢেউকে সম্মুখীন হচ্ছে। এর জন্য আমরা চাই, যেহেতু আমাদের ভ্যাকসিনেশনের একটি প্রক্রিয়া এসেছে, সেই প্রক্রিয়াটিকে সচল করতে চাই এবং সেই সাথে আমরা স্বাস্থ্যবিধিটিকে নিয়ন্ত্রণ করতে চাই। আমরা কিন্তু আমাদের বক্তব্যে প্রথমেই বলেছিলাম যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু কিছু জায়গাকে নির্দিষ্ট করে দিতে চাই। সেটা কিরকম? আমরা কিন্তু স্বাস্থ্যবিধি অন্তর্গত যে বিষয়টি, সেটা হচ্ছে আমরা জনসমাগমকে নিয়ন্ত্রণ করব না। ভারতে একটি বিষয় অলরেডি পয়েন্ট পড়ে এসেছে, আমরা কিন্তু আমাদের বক্তব্যে এটি বলেছি যে ভারত যদি কুম্ভ মেলা করে, ভারত যদি আইপিএল চালায়, ভারত যদি বিধানসভা নির্বাচন করে, সেই এই অঞ্চলগুলোতে আসলে কোনোভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব না। আমি এটিও করব, আবার সেই সাথে আমি ভ্যাকসিনেশন করব। ভারতে সমস্যা হচ্ছে তাদের যে চিন্তা ধারণা, সেই চিন্তা ধারণায় সমস্যা ছিল। আমরা কিন্তু সেই চিন্তা ধারণায় নেই, আমরা সেক্ষেত্রে বেরিয়ে এসেছি। আমরা বলতে চাই স্বাস্থ্যবিধি প্রয়োগ করবো এবং সেই সাথে ভ্যাকসিনেশন করবো। এখন স্বাস্থ্যবিধির কথা যদি বলতে চাই, স্বাস্থ্যবিধিটি কিভাবে নিশ্চিত করবো? 3টি প্রেক্ষাপটে আমরা দাঁড় করেছি। 3টি প্রেক্ষাপটে হচ্ছে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং সেই সাথে আমাদের সরকারি একটি পদক্ষেপ থাকবে। ব্যক্তিগতভাবে আমরা জানি আমাদের মাস্ক পরতে হবে, আমাদের হাত ধুতে হবে এবং স্যানিটাইজ ব্যবহার করতে হবে, এটি ব্যক্তিগত। এবং সেই সাথে আমরা যদি প্রতিষ্ঠানের দায়িত্বের কথা বলি, প্রতিষ্ঠানকে যেহেতু আমরা খুলে দিতে চাই, প্রতিষ্ঠানকে কিছু দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বগুলো হচ্ছে মাস্ক পরিধান করতে হবে প্রত্যেকটি এমপ্লয়িকে, সেই সাথে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে, খোলামেলা জায়গা রাখতে হবে এবং সেই সাথে নিয়মিত মেডিকেল চেক আপ করতে হবে। এখন যদি সরকারের দিকে তাকান, তাহলে সরকার কি করবে? সরকার কি করবে? প্রতিটি বিভাগীয় শহরে অবশ্যই একটি করে করোনা ইউনিট তৈরি করবে। অকেজো আইসিইউ। মাননীয় স্পিকার, আপনাকে পয়েন্ট অফ অর্ডার, আমার প্রধানমন্ত্রী একটা পয়েন্ট অফ অর্ডার উত্তর করতে চাচ্ছেন। এই মুহূর্তে পয়েন্ট অফ অর্ডারটি নিতে পারছি না, উনি শেষ মিনিটে আছেন। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য, আপনি দয়া করে আপনার বক্তব্যটি 1 মিনিটের ভেতরে, 1 মিনিটেরও কম সময়ের ভেতরে শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ সরকারের কিছু পদক্ষেপ গ্রহণ করবে, আইসিইউ বাড়াবে, সেই সাথে অক্সিজেন সরবরাহ করবে এবং সেই সাথে প্রচুর পরিমাণে করোনা টেস্ট করবে। এখন যদি ভ্যাকসিনেশন দিকে তাকাই, আমরা মাত্র 70 লাখ ভ্যাকসিনেশন পেয়েছি মাননীয় স্পিকার। আমরা সেই ভ্যাকসিনেশনটাকে নিশ্চিত করতে চাই কিভাবে? একটি চুক্তির মাধ্যমে। সেই চুক্তিটি হবে দ্বিজাতিক তথ্য, মানে যে দেশের সাথে আমাদের ভ্যাকসিন আসবে তাদের সাথে আমরা চুক্তি করব। সেই চুক্তি হবে আস্থা নির্ভর এবং সেই চুক্তিতে মাননীয় স্পিকার একটা বাল্ক সরবরাহ থাকবে, পাল্প উৎপাদন থাকবে এবং সেই সাথে দেশে যে উৎপাদন করা সম্ভব সেই যুক্তিতে নির্দিষ্ট করা থাকবে এবং সেই সাথে বহুমাত্রিক কথা থাকতে হবে। অর্থাৎ যদি একটি উৎস থেকে আমাদের ভ্যাকসিন আসা বন্ধ হয়ে যায়, সেই অন্য একটি জায়গায় আমাকে সেই ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে লন্ডন ভিত্তিক একটা ল্যান্সেট জার্নালে স্পষ্ট করে বলা হয়েছে যে সারা পৃথিবীতে 10 থেকে 12 বছরের আগে এই করোনা ভাইরাস যাচ্ছে না। যদি না যায় তাহলে আমরা কি করব? বারবার এরকম লকডাউন দিব? এই প্রতিনিয়ত পরিবর্তনশীল লকডাউন দিব? অবশ্যই না। আমরা একটি সমাধানের দিকে যেতে চাই। আমরা 70 থেকে 80% মানুষকে করোনা ভাইরাসের টিকা আনতে চাই এবং সেই বছরটি হবে 1 বছর। 1 বছরের মধ্যে আমরা সেই কাজটি করব এবং সেই কাজ করার মধ্যে আমরা যে কাজটি করবো মাননীয় স্পিকার, সহজ কথা, আমাদের মাত্র 10,000 কোটি টাকা লাগবে এবং আমরা যদি তাকাই আমাদের ক্ষতির পরিমাণ প্রত্যেকটি লকডাউনে, সেই লকডাউনের ক্ষতি যদি না হয় তাহলে আমরা কোনোভাবেই আমাদের মাননীয় স্পিকার, তাই আমরা সহজেই বলতে চাই লকডাউন না, বরঞ্চ স্বাস্থ্যবিধি এবং ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে করোনা মুক্ত করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। বিতর্ক জমে উঠেছে। মিরাজুল মওলা আমাদেরকে বলেছেন যে কার্যকর লকডাউন কি আদৌ অতিমারি নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখতে সক্ষম? যদি তাই হয় তাহলে জনগণের রুটি রুজির বিকল্প কি সরকারি প্রণোদনা ত্রাণ? এরপরে আরেকটি প্রশ্ন এসেছে মেহরাব সিফাতের কাছ থেকে। তিনি বলেছেন বিরোধী দলের কাছে প্রশ্ন, এই সংক্রমণ এড়িয়ে সাধারণ কার্যক্রম চালু করতে টিকা ছাড়া অন্য কোনো সমাধান আছে কিনা? যেহেতু টিকার কার্যকারিতা 2-3 মাস পরে শেষ হয়ে যায় এবং এই মুহূর্তে এত টিকা সরবরাহ করাও সম্ভব নয়। আশা হোসেন দৃষ্টি বলেছেন সরকার দল কিছু দায়িত্ব পালনে উদাসীন, আর তাই সব দায়িত্ব এড়াতে একমাত্র উপায় লকডাউন অবলম্বন করে লোক দেখানো, সচেতনতা দেখাচ্ছে, তাই নয় কি? প্রশ্নটি সরকার দলের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। জোর দিচ্ছি সরকার দলীয় সংসদ সদস্যকে।
ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার খুব ইচ্ছা করছিল যে আমি অট্টহাসি দিই, কারণ আজকে যা শুনছিলাম এগুলো এতটাই অবাস্তব এবং অপরিপক্ক চিন্তা যেগুলো কিনা ভাবতেও আমার অবাক লাগে। ধরুন মাননীয় স্পিকার, আপনার মাথায় একটা অসুখ হয়েছে, আপনার কাছে দুইটা বিকল্প, হয় আপনি মাথাটা কেটে ফেলবেন অথবা মাথার অসুখে চিকিৎসা করবেন। কিন্তু আপনি কি চিন্তা করলেন যে না, আমার পরিবারের তো উপার্জন করতে হবে, সুতরাং আমি ওর চিকিৎসা ক্ষেত্রে খরচ করবো না, এবং একই সাথে হচ্ছে আমি মাথাকেও কেটে ফেলবো না, তো আমি বেঁচে না থাকলে আমার কি হবে। সুতরাং আপনি কি করলেন, আপনি মাথার অসুখটা মাথার মতো করে রেখে আপনি আপনার উপার্জন করা শুরু করলেন। ফলশ্রুতিতে কি হলো, আপনার অসুখ বাড়লো এবং একই সাথে আপনি মৃত্যুবরণ করলেন। আপনার না হলো পরিবারের জন্য কিছু করা, না হলো আপনার ইনকাম করা, না হলো আপনার বেঁচে থাকা। দ্বিতীয় মাননীয় স্পিকার, তাদের বক্তব্য আমি কেন এই দুটো উদাহরণ দিচ্ছি পরে বলছি। দ্বিতীয় যে বিষয়টি মাননীয় স্পিকার, দ্বিতীয় একটি কৌতুক আমরা সবাই জানি যে মরারে মানুষ কেন, লড়ে টরে কেন। অর্থাৎ আমরা এমনিতেই, তারা বলছেন আমরা দুর্বল, আমাদের মানুষজন দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আমাদের স্বাস্থ্যগত ব্যবস্থাপনাও খুবই খারাপ, সুতরাং কি করতে হবে, সব খুলে দিতে হবে। তার মানে আমরা তেমনি মরা, সুতরাং এদেরকে আরো মার, মেরে এদেরকে সাফ করে দেয়। ভারতে যেমন নয়াদিল্লিতে শ্মশান এবং কবরস্থানে লাশের সিরিয়াল পড়ে আছে, এক্সকাভেটর দিয়ে লাশের খবর সেই জায়গাগুলো কিছুতেই আমি নিব না, কমপক্ষে 4 মিনিট পরে প্রশ্ন করবেন, আমাকে হ্যাকিং করে লাভ নেই। মানে স্পিকার, সেই জায়গায় বাংলাদেশে আমরা দেখেছিলাম গত মাত্র 20-25 দিন আগে আমাদের যে রায়বাগের যে কবরস্থানটি আছে, সেই কবরস্থানটিতে কিন্তু আমরা এক্সকাভেটর দিয়ে কবর করা শুরু করেছিলাম। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা প্রস্তাবটির দিকে তাকাই তাহলে আমরা দেখি প্রস্তাবটি কি বলেছে, করোনা মোকাবেলায় চলমান বহুমুখী লকডাউনের বিকল্প নেই। তাহলে এই প্রস্তাবের বিকল্প কি হতে পারে? প্রস্তাবের বিকল্প হবে হয় এটা আমরা কঠোর লকডাউন দিব, অথবা আমরা লকডাউন বাতিল করে দিব। আমরা যেটা বলেছি, আমাদের যে বহুরূপী লকডাউন, সেই বহুরূপী লকডাউনের জায়গায় আমরা যে বিষয়টি আমরা বলার চেষ্টা করেছি যে আমাদের 3টি জায়গাতে আমাদের বিপর্যয় ঘটছে, স্বাস্থ্যগত, অর্থনৈতিক এবং সামাজিক। এখন ধরুন আমি লকডাউনটি তুলে দিলাম, অথবা আমি লকডাউনটি কঠোর করলাম, দুটোতেই কি হবে, তুলে দিলে আমার স্বাস্থ্যগত বিপর্যয় ঘটবে, স্বাস্থ্যগত বিপর্যয় ঘটার সাথে সাথে আমার অর্থনৈতিক বিপর্যয় ঘটবে। আর লকডাউনটি আমি কঠোর করলাম, লকডাউনটি কঠোর করার ফলে আমার কি হবে, আমার অর্থনৈতিক বিপর্যয় ঘটবে, এবং অর্থনৈতিক বিপর্যয়ের ফলে আপনি বাসায় শুয়ে শুয়ে চিন্তা করতে করতে, নয়াদিল্লিতে যেমন নাকি করোনা রোগে আত্মহত্যা করে মারা যাচ্ছে, আমার দেশে যেমন কিনা মানুষকে খুন করে মেরে ফেলা হচ্ছে, সেই জায়গাতে বাংলাদেশেও দেখা যাবে যে আমরা এই কাজটি করতে বাধ্য হচ্ছি। কিছু যুক্তি দিয়েছে, লকডাউন তারা বলছেন কার্যকর না, খামাখা কেন বিরক্ত করছেন না, সুন্দর বিতর্ক হচ্ছে, মানুষকে দেখতে দেন, আপনি পারেননি তাই বলে আয়োজনকে বিরক্ত করবেন। স্পিকার দেখুন, লক্ষ্য করে দেখুন, তারা বলছে লকডাউনটি কার্যকর নয়। মাননীয় স্পিকার, আমরা দেখাচ্ছি কিভাবে কার্যকর। যখন নাকি 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, তখন সারা বিশ্বে যে কথাটি বলে বেড়াচ্ছিল, আমরা করোনা ভাইরাস ভাতাসি ছাড়া এরকম কোনো প্রমাণ পাইনি, আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা রক্ত জমা পেতে এরকম কোনো প্রমাণ পাইনি, ওকে আপনি যাই জিজ্ঞেস করবেন বলবে আমরা এরকম কোনো প্রমাণ পাইনি। তার মানে হচ্ছে আমার প্রধানমন্ত্রী যে বলেছেন করোনা ভাইরাস একটি চরিত্রহীন ভাইরাস, অর্থাৎ বহুরূপী ভাইরাস, সেই বহুরূপী ভাইরাসকে যদি আমাকে দমন করতে হয় তাহলে অবশ্যই তাকে আমাকে বহুরূপী লকডাউনের মাধ্যমে দমন করতে হবে। মাননীয় স্পিকার, আমি যদি একটা লকডাউন উঠিয়ে দেই, ফলশ্রুতিতে কি ঘটবে আমরা দেখেছি গত কয়েকদিন আগে, যেটা আমরা দেখেছি যে মাননীয় স্পিকার, জি অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যদি বিতর্ক করতে দিতে না চান তাহলে বলুন, আমি চুপ করে যাই। আমি তো বলেছি 4 মিনিট পরে নিব। আচ্ছা ঠিক আছে, আপনি কি চালিয়ে যান। জি আপনাকে ধন্যবাদ, ভয় পাবেন না, আমি এত কিছু বলবো না যে আপনি ঘাবড়ে যাবেন। হসপিটাল লক্ষ্য করুন, আজকে আমরা দেখছি যে বাংলাদেশ যখন নাকি 29শে মার্চ প্রথমবার দ্বিতীয়বারের মতো লকডাউনে গেল কঠোর বিধিনিষেধে, তখন আমার দেশে প্রতিদিন শনাক্তের হার ছিল 24% পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যা আপনারা বলতে পারেন আপনারা 26শে মার্চে প্রোগ্রাম করেছেন, আপনারা বই মেলা করেছেন, অনেক কিছু করেছেন, আমরা ভুল করেছি, কারণ বহুরূপী করোনা ভাইরাসকে চিন্তা আমরা ভুল করেছি, বিধায় আমরা বারবার বহুরূপী ধরনের লকডাউন দিয়ে পারেন স্পিকার। এবং আজকে 1 মাস পরে এসে আমরা দেখতে পাচ্ছি এই শনাক্তের হার কিন্তু মাত্র 10% পারেন স্পিকার। সেই জায়গাটি কি প্রমাণ করে? প্রমাণ করে এটাই যে বহুরূপী করোনা ভাইরাসকে দমন করতে হলে আমাকে বহুরূপী লকডাউনের দিকে যেতে হবে। মাননীয় স্পিকার, তারা কিছু হাস্যকর যুক্তি দিয়েছেন, তারা বলার চেষ্টা করেছেন টিকা নাকি তারা মাত্র 10,000 কোটি টাকা দিয়ে টিকা নাকি তারা 1 বছরের মধ্যে নিশ্চিত করে ফেলবেন। মাননীয় স্পিকার, টিকাটা তো আপনার শ্বশুর বাড়ির ওই যে রানের টুকরা তো না। মাননীয় স্পিকার, আপনি যাবেন আর রানের প্লেট সাজিয়ে বসে আছে আপনার শাশুড়ি, নিবেন কামড় দিয়ে খেয়ে ফেলবেন। আজকে ভারত আমাকে প্রতিশ্রুতি করে 1 কোটি টিকা সে টিকা দিতে পারেনি, আজকে আমাকে চীন প্রতিশ্রুতি দিয়ে টিকা দিতে পারছে না, আজকে আমাকে যেটা কিনা স্পুটনিক ভি সেটা রাশিয়া এখন পর্যন্ত আমাকে দিতে পারেনি, ফাইজার আমার দেশে সংরক্ষণের উপায় নেই, আর আপনি বললেন 10,000 কোটি টাকা দিয়ে আপনার টিকা সব করে ফেলবেন। স্পিকার, আমরা সেই সরকার যারা 10,000 কোটি টাকা না, আমরা 1 লক্ষ কোটি টাকার প্রণোদনা দিয়েছিলাম এই করোনা ভাইরাসের শুরুতে। মাননীয় স্পিকার, আমরা এই বছরও এই ঈদের সময় মাননীয় স্পিকার 35 লক্ষ পরিবারকে আমরা 2,500 করে সহযোগিতা দিব। তারা বলছেন দারিদ্র সীমার নিচে মানুষ বসবাস করছে। আপনি দেখান মাননীয় স্পিকার, আজকে আমাদের বাংলাদেশে এই করোনা ভাইরাসের কারণে দারিদ্র সীমার নিচে আপনারা বারবার আশঙ্কা প্রকাশ করছেন চলে যাবে, কিন্তু কতখানি গিয়েছে? আজকে আপনি করোনা ভাইরাসে যে লাশ পড়ে থাকতে দেখছেন দিল্লিতে কিংবা নিউ ইয়র্কে, আপনি যে ট্রলিগুলো আছে, লোডারগুলো আছে, সেগুলো থেকে লাশ বের হয়ে পড়ে যাচ্ছে। জার্মানিতে কিংবা ফ্রান্সে আজকে যে স্পিকার দেখেছি যে তাদের মানুষের লাশ পড়ে আছে, সেই ঘটনাটি বাংলাদেশে ঘটেনি দারিদ্র্যের কারণে। মাননীয় স্পিকার, কিন্তু যদি আমি বহুরূপী লকডাউন না দেই তাহলে করোনা ভাইরাসের কারণে এই ঘটনাটি ঘটবে। মাননীয় স্পিকার, এডিবি আমাদের কি বলেছে?
এডিবি আমাদেরকে বলেছে যে বাংলাদেশ মানে বিশ্বের মধ্যে দক্ষিণ এশিয়া হচ্ছে 11.5% প্রবৃদ্ধি অর্জন করবে, এবং সেই জায়গাটিতে ভারতেই আজকে 11% প্রবৃদ্ধি অর্জন করার কথা বলা হচ্ছে, বাংলাদেশে বলা হচ্ছে 9% উপরে আমরা প্রবৃদ্ধি অর্জন করবো। তাহলে এই যে প্রবৃদ্ধি অর্জনকে আমাদের বহুরূপী মানে লকডাউনে কোন ধরনের মানে ঝামেলা তৈরি করেছে করেনি মাননীয় স্পিকার। এবার আসি, একটা প্রশ্ন এসেছিল, বিশ্বের কোন দেশ লকডাউনকে সহজভাবে মেনে নিয়েছে মাননীয় স্পিকার? বিশ্বের কোন দেশের নাগরিক লকডাউনকে সহজভাবে মেনে নেয়নি। জার্মানিতে লকডাউনের বিপক্ষে বিক্ষোভ হয়েছে, ফ্রান্সে লকডাউনের বিপক্ষে বিক্ষোভ হয়েছে, আমেরিকাতে বিক্ষোভ হয়েছে, রাশিয়াতে বিক্ষোভ হয়েছে, যুক্তরাজ্যে বিক্ষোভ হয়েছে, আয়ারল্যান্ডে বিক্ষোভ হয়েছে, কানাডায় বিক্ষোভ হয়েছে, এমনকি নেপালেও বিক্ষোভ হয়েছে, ভারতেও বিক্ষোভ হয়েছে। তারা লকডাউন দেয়নি। আজকে নেপালে প্রথমবারের মতো গত পরশুদিন 8 জন রোগী মারা গেছে লকডাউন না দেওয়ার কারণে। ফলশ্রুতিতে তারা বাধ্য হয়েছে স্বল্প সময়ের জন্য লকডাউন দিতে। অর্থাৎ এই বহুরূপী করোনা ভাইরাসকে দমন করতে গেলে আমাকে বহুরূপী লকডাউনের মাধ্যমে সেই জায়গাটি নিশ্চিত করতে হবে। দিয়েছি। প্রশ্নটি হলো, করোনা কি এই 1-1.5 বছরে শিক্ষিত হয়ে গিয়েছে নাকি এখনো অশিক্ষিত রয়েছে? যদি অশিক্ষিত থেকে থাকে, আপনার প্রশ্নটি শুনুন, যদি অশিক্ষিত থেকে থাকে তাহলে করোনা কিভাবে বুঝবে যে আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে খুব গরিব আর আমেরিকান নাগরিক হিসাবে খুবই ধনী? এই জন্য কি করা হবে, আপনাকে কম ধরা হবে এবং আমেরিকান মানুষকে খুব বেশি ধরা হবে। প্রাসঙ্গিকতা হলো এই যে আপনি বহুরূপী লকডাউন দিয়ে করোনাকে কি আপনি ভয় দেখাচ্ছেন যে ভাই আমরা গরিব, আমাদের কাছে আসিও না, তোমরা ইয়ার কাছে যাও? করোনা কি এটা বুঝবে যে আপনি বহুরূপী লকডাউন দিচ্ছেন? শিক্ষিত অশিক্ষিত তো মানুষ হয়, করোনা ভাইরাস হয় না। হয় আপনারা শিক্ষিত হবেন অথবা আমরা অশিক্ষিত হবো, এটাই তো। করোনা ভাইরাসকে আমরা শিক্ষিত অশিক্ষিত বলিনি, বলেছি চরিত্রহীন। এবং লকডাউনটাকে আমরা যে সাময়িক ভাবে দিচ্ছি কিংবা বহুরূপী ভাবে দিচ্ছি, এর অর্থ হচ্ছে করোনা ভাইরাস যখন নাকি তার, যেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, 600 রূপ পরিবর্তন করেছে, ভারতে ট্রিপল মিউটেন্ট ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে, যখনই নাকি সে তার রূপটা পাল্টানোর চেষ্টা করবে তখনই তাকে আমরা চেপে বসবো এবং তাকে আমরা বাধা দিব। এবং বাধা দেওয়ার ফলাফল আপনাকে চোখের সামনে দেখিয়ে দিলাম। 29 মার্চ ছিল 24%, 29 এপ্রিলে এসে সেটা 10% মাননীয় স্পিকার। এটাই তো প্রমাণ যে আমার বহুরূপী লকডাউন কিভাবে কার্যকর করতে। আপনি বলছেন ফিল্ড হাসপাতাল বানাবেন, হাসপাতালের গল্প শোনার এবার। আজকে যখন নাকি 29 মার্চ শুরু হলো দ্বিতীয় ধাক্কা, সেই ধাক্কার পর আমরা দেখেছিলাম মানুষের হাহাকার। টেলিভিশনের পর্দায় অক্সিজেন মাস্ক নিয়ে মোটরসাইকেলের পিছনে বসিয়ে মাকে হাসপাতাল নিয়ে যেতে হয়। আজকের গল্প শুনবেন। আজকের গল্প হচ্ছে বাংলাদেশে করোনা ডেডিকেটেড হাসপাতালের মোট সিট আছে 3481টি, এর মধ্যে 2028টি ফাঁকা, যেটি কিনা 28 এপ্রিল ছিল না। এখন পর্যন্ত সরকারি আইসিইউতে 258টি সিট ফাঁকা আছে, যেটি কিনা 30 মার্চও ছিল না। এর অর্থ হচ্ছে আমার বহুরূপী করোনা ভাইরাসকে দমন করার জন্য আমার বহুরূপী লকডাউনের বিকল্প নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটি বিষয় আমি বলতে চাই। তিনি বলছেন যে নির্বাচনের বিষয়, তিনি বলছেন যে আমার এপ্রিল 1 বৈশাখে আমাদের বইমেলা কিংবা নির্বাচন, এই জায়গাটি বাংলাদেশ সরকার কিন্তু বহুরূপী ভাবেই নিয়ন্ত্রণ করেছে। নির্বাচন করার চেষ্টা করে দেখেছিল যে করোনা ভাইরাসের কি অবস্থা, তখন আমাদের কম ছিল। যখনই দেখছিল ভাইরাসটি বেড়ে যাচ্ছে তখনই আমরা বহুরূপী লকডাউন আরোপ করে আমরা সেই নির্বাচন বন্ধ করে দিয়েছি। প্রশ্ন আসছে স্কুল কলেজ বন্ধ রেখে কি লাভ হবে? আজকে স্কুল কলেজ বন্ধ রেখে লাভটি যেটা হবে সেটি হচ্ছে যে মাথায় অসুখের গল্পটি আপনাকে বলেছিলেন না, যে আজকে যখন নাকি আপনার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী মারা যাবে, আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলকে রণক্ষেত্র বানিয়ে দিবেন, সরকারের সিদ্ধান্তকে আপনারা বিভ্রান্তি দেখাবেন, আপনারা হলের খোলার বিপক্ষে ও পক্ষে দুজনেই লড়বেন। কিন্তু যখন নাকি বন্ধ থাকে তখন আপনারা বলেন হায় আমাদের কি হবে। আমরা বলতে চাচ্ছি আমরা অবশ্যই বিশ্ববিদ্যালয় খুলে দিব, কিন্তু সেই খুলে দেওয়ার জন্য এরকম একটি পর্যায়ে আমাদেরকে যেতে হবে। যে টিকার কথা বলছেন, আমরা বহুরূপী লকডাউন চালাচ্ছি, আমরা আইসিইউ বাড়াচ্ছি, আমরা ইতিমধ্যে নোয়াখালীতে 1000 শয্যার একটা হাসপাতাল করেছি, ফিল্ড হাসপাতাল, সেই হাসপাতালের কার্যক্রম চলছে, 200 আইসিইউ সেখানে নির্ধারণ করেছি। আমরা প্রত্যেকটা জেলায় জেলায় করোনার জন্য অক্সিজেন সাপ্লাই পাঠিয়েছি এবং একই সাথে আমরা টিকার ব্যবস্থাপনা করেছি। আপনারা এই কিন্তু জানেন না এটাও যে কি পরিমাণ টিকা আমরা প্রদান করেছি। আমরা ইতিমধ্যে গতকাল পর্যন্ত 83 লক্ষ টিকা প্রদান করেছি এবং 20 লক্ষ টিকা, 23 লক্ষ টিকা আমাদের হাতে এখন আছে। আগামীকালকে আমাদের সিনোভ্যাক আসবে 5 লক্ষ, রাশিয়া থেকে আগামী সপ্তাহে আমাদের জন্য স্পুটনিক 5 আসবে 20 লক্ষ। আপনারা যাই বলেন না কেন, পৃথিবীর অধিকাংশ দেশই এই বহুরূপী লকডাউনের মাধ্যমে কিন্তু করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে পেরেছে। বলতে চাই যে আপনি যখন কিনা জানবেন না, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তখন আপনাকে চেষ্টা করে যেতে হবে, যে চেষ্টা আমরা করছি এবং সেই জায়গায় আমরা কিন্তু বারবার সফলতার মুখ দেখেছি। আমাদের যে উন্নয়ন যাত্রা, সেই উন্নয়ন যাত্রাকে আমরা অব্যাহত রেখেছি। আমি শেষ করতে হবে নাকি কি বলবো? আপনি এক বাক্যে ধন্যবাদ জানিয়ে শেষ করুন। জি, অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব যে সরকার দলীয় সংসদ সদস্য সরকারে থাকার ক্ষমতার দাপট দেখিয়ে যেভাবে স্পিকারকেও কথা বলতে না দিয়ে নিজের বক্তব্য চালিয়ে গেছেন, এই ধরনের করোনা ভাইরাস যেন এই ধরনের আক্রমণ টিকার উপর দিয়ে বা অন্য সবকিছুর পরেও আমাদের উপর না চালায়।
আমরা সবাই সহনশীল ভাবে সবার বক্তব্য শুনবো এবং সবাইকে কথা বলার সুযোগ দেব। আমরা আবার কিছু কমেন্টস পড়বো। আশা হোসেন দৃষ্টি বলেছেন, জীবন বাঁচাতে লকডাউন আর জীবিকার জন্য কি? তবে কি জীবিকাকে বাদ দিয়েই জীবন অতিবাহিত করা সম্ভব? প্রশ্ন সরকারি দলের কাছে। আশা করি কমেন্টটি গ্রহণ করবেন। দিলশাদ দিনা বলেছেন, অপরিকল্পিত বা সমন্বয়হীনভাবে লকডাউন বা টিকা কার্যক্রমের সফল বাস্তবায়ন আদৌ কি সম্ভব? সাহারা আক্তার লিমা বলেছেন, যে প্রণোদনা গরিব মানুষেরা না পেয়ে তেল ডাল চোরদের পকেটে যায়, সেটি সরকারের প্রণোদনার নামে প্রহসন নয় কি? তাহলে সরকারের এই বহুরূপী লকডাউন কি গরিবের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত নয়? আমরা আরেকটু নিচের দিকে যেয়ে দেখি। ফারাহ ফিবা বলেছেন, লকডাউনের জন্য যারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থার ভেতরে চলে গিয়েছেন, তাদের জন্য বহুরূপী লকডাউনের আবিষ্কারক সরকারের উদ্যোগ কি? প্রাপ্তি তাপসী বলেছেন, বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং হাইজিন প্রোডাক্ট কিভাবে সরবরাহ করা হবে, এটি বাংলাদেশের বাস্তবতায় আদৌ সম্ভবপর কিনা? রাতুল হাসান বলেছেন, বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের স্ট্যান্ড কতটা কার্যকর? ব্যক্তিগতভাবে বাংলাদেশের অনেক মানুষ মনে করে টিকা নিলে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে। অনেকে মনে করেন করোনা ভাইরাসের আসলে তেমন ক্ষতিকর কিছু নয়, বরং এর বহুল প্রচারণা আসলে টিকা ব্যবসার উদ্দেশ্যে। গুরুত্বপূর্ণ বিষয়, মানুষজন স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব এসব মানতে একেবারেই অনাগ্রহী। তাহলে তাদের পলিসির কার্যকারিতা কতটুকু? আমরা বিরোধী দলীয় সংসদ সদস্যের বক্তব্য। একটা প্রশ্নের উত্তর কি আমি দিব? না, এই মুহূর্তে না। আপনি বলেছেন সরকার দল নিবে কিনা, একটা প্রশ্নের উত্তর দেই। না, বক্তব্যের বিতর্কের মাঝে না, আমরা পরে আপনাদেরকে সময় দেব, যদি সুযোগ থাকে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আবার আলোচনায় ফিরব। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য। মাননীয় স্পিকার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি শ্রবণযোগ্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে প্রথম থেকে যখন আমি বিতর্কটি শুনে আসতেছিলাম, সব এখানে আমার সরকার দলে যারা রয়েছেন তারা খুবই বিজ্ঞ একজন সংসদ সদস্য, কিন্তু তারা বারবার একটি বিষয়কে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ঠিক তারা বহুরূপী লকডাউন নাম দিয়ে তারা যেরকম করোনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন, ঠিক তেমনি ভাবে এই দেশের জনগণকে তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। কিভাবে আমি সেটি বলছি, আমি একটি প্রশ্ন করেছিলাম সরকার দলীয় সংসদ সদস্যকে যে আচ্ছা, এই 1.5 বছর কি করোনা শিক্ষিত হয়ে গিয়েছে যে আপনি তাকে, আমেরিকার মানুষ খুব ধনী এবং এই কারণে সে আমেরিকার মানুষকে গিয়ে অ্যাটাক করবে, আর বাংলাদেশের মানুষ খুব মধ্যবিত্ত খুব গরিব এবং যে কারণে তাকে অর্ধেক লকডাউনে রাখবেন অর্ধেক লকডাউনে রাখবেন না এবং এই কারণে করোনা এই সুযোগটি নিবে না, এবং সেই এই কারণটি দেখিয়ে তারা বারবার বলছে কি যে আমাকে এর মধ্য দিয়ে আমি একটা পজিটিভ রেজাল্টের দিকে যাচ্ছি। না মাননীয় স্পিকার, কোনোভাবেই তারা সেটি পজিটিভ রেজাল্টের দিকে যাচ্ছে না। আমি তার কয়েকটি বাস্তবসম্মত উদাহরণ দিই। আমার মূল বক্তব্য শুরু করার আগে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছিলেন, যে পরিমাণ মানুষ করোনায় মারা গিয়েছে তাদের বিধি আত্মার প্রতি যে মাগফিরাত কামনা করেছেন, আমি সেই জায়গাটা থেকে বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, এই যে মৃত্যু হারটি বাড়ছে, যে একটি মানুষের মৃত্যু হলে যে পরিমাণ কষ্টটি আমাদের লাগছে, এই কষ্টটি আমরা আর পেতে চাচ্ছি না। তাহলে যদি আমরা পেতে না চাই তাহলে এর বিকল্প কি হইতে পারে? এর বিকল্প কি আমরা লকডাউন দিব? এই লকডাউন দিয়ে হয়তো আমরা 10 জন মানুষকে সেভ করতে পারলাম, কিন্তু আর 20 জন মানুষকে মেরে ফেললাম, এটা তো হইতে পারে না। আমরা যেটা চাচ্ছি যে 20 জন মানুষের মধ্যে 18 জনের জীবন বাঁচাইতে, আর 2 জনকে যদি আমরা বাঁচাইতে নাও পারি তাহলে এই 2 জনের ক্ষতি আমরা মেনে নিতে পারবো, কিন্তু 10 জনের মৃত্যুর ক্ষতি আমরা মেনে নিতে পারবো না। ঠিক সেই জায়গা থেকে আজকে কতগুলো মূল প্রশ্নের আজকে উত্তর দেওয়া আমি জরুরি মনে করছি। তারা বারবার একটি প্রশ্ন করেছেন যে এই লকডাউন যদি আমরা বহুরূপী লকডাউন না দেই তাহলে তার বিকল্প পয়েন্ট কোনটা? এই বিকল্প পয়েন্ট আমরা এক বাক্যে বলে গিয়েছি যে স্বাস্থ্যবিধি পালন পূর্বক আমরা একটি সার্বজনীন টিকা কার্যক্রম নিব। এই টিকা কার্যক্রমটি কিভাবে নিব আমি সেইগুলোর উদাহরণ দিচ্ছি। মাননীয় স্পিকার, বাংলাদেশ অতীতে টিকা কার্যক্রমের জন্য বাংলাদেশ ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড পেয়েছে। মাননীয় স্পিকার, এই অ্যাওয়ার্ডটি কেন পেয়েছে? আমাদের একদিনে 7 লাখ টিকা দেওয়ার একটি রেকর্ড রয়েছে মাননীয় স্পিকার। তাহলে আমরা এই যে আমরা বারবার বলেছি 25 বছরের যে ঊর্ধ্বে যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে প্রায়োরিটি বেসিসে পরে নিচ্ছে, তাদেরকে আমরা প্রায়োরিটি বেসিসে তাদেরকে আমরা টিকা দিয়ে যাব। তারপরে তারা বারবার বলছে টিকা কার্যক্রমের মাধ্যমে নাকি আমরা সেই টিকাগুলো পাবো না সহজে। মাননীয় স্পিকার, পরে নিচ্ছি মাননীয় স্পিকার, আমাদের পরে নিচ্ছি। টিকা দেওয়ার জন্য রাশিয়া নিজ উদ্যোগে আমাদের সাথে এসে আজকে চুক্তি করেছে, আজকে চীন নিজ উদ্যোগে আমাদের সাথে এসে চুক্তি করেছে। টিকা নিয়ে আমাদের সমস্যা নেই। এখন কথা হলো আমরা টিকা দেওয়ার পরে কতটুকু নিরাপদ থাকবো আর টিকা না দেওয়ার পরে কতটুকু নিরাপদ থাকবো। আমি পরে নিচ্ছি, উদাহরণটি দিয়ে
উদাহরণটি দিয়ে নি। মাননীয় স্পিকার, আজকে মৃত্যুকূপ নামে পরিচিত যে রাষ্ট্রগুলো ছিল করোনার কারণে, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি, স্পেন, সেই রাষ্ট্রগুলো মাননীয় স্পিকার আজকে কি করেছে? মাননীয় স্পিকার, তারা কি করেছে? এই লকডাউনটিকে তারা উঠিয়ে দিয়ে বর্তমান প্রচলিত যে টিকাগুলো রয়েছে সেই পরে নিচ্ছে, সেই টিকাগুলো তারা গ্রহণ করেছে, সেই টিকাগুলো গ্রহণ করে তারা আজকে তিনি সংসদকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন এবং একটা জাতীয় মানে ধ্রুব সত্যকে অস্বীকার করছেন। ফ্রান্স, জার্মানি তারা লকডাউন তুলে দেয়নি। মাননীয় স্পিকার, আমার কথা আছে। মাননীয় স্পিকার, আপনি যদি একটু লক্ষ্য করেন, গতকাল যে ওয়াশিংটন পোস্টে জো বাইডেন নিজে ঘোষণা দিয়েছে যারা 2টি ডোজ নেবেন তারা রাস্তায় এবং তারা ইয়াতে মাস্ক ছাড়া ঘুরে বেড়াতে পারবে। প্লাস ইসরায়েল ইতিমধ্যে মাস্ককে বলেছে মাস্ক পরার দরকার নেই, আপনারা যখন বাইরে যাবেন। জার্মানি নিয়ে কথা বলেছি, নিউ ইয়র্কে তো জুলাই থেকে আপনার লকডাউন উঠে যাবে। না, আমি কিন্তু এই দেশগুলো সবগুলো কথা আমি নিয়ে আসছি, আমি দেশের নিয়ে আসছি। এবং বিষয়টি হচ্ছে যে আসলে উনি অনেকগুলো দেশের উদাহরণ দিচ্ছিলেন, উদাহরণের কোন হয়তো দুটো নাম চলে এসেছে যেটি আসলে আজকের বক্তব্যকে খুব বেশি ভয়াবহ রকমের হ্যাম্পার করছে না, গ্রহণ করছি না। চালিয়ে যান, এটি স্লিপ অফ হতে পারে। ঠিক আছে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আচ্ছা বলুন, আপনি বলুন। আপনাকে ধন্যবাদ। আপনারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশ স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিনেশন প্রক্রিয়াতে যাবে। আমরা তো গিয়েছি, আমরা ফেব্রুয়ারি মাসে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু করেছি। এখন পর্যন্ত 81 লক্ষের বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছে। ভ্যাকসিন নিয়ে আমরা ইচ্ছে মতো ঘোরাফেরা শুরু করে দিলাম। তারপর কি দেখা গেল? 19 এপ্রিল বাংলাদেশে ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভের মধ্যে সব থেকে বেশি লোক আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো। তার মানে ভ্যাকসিন নেয়ার পর বাংলাদেশ দেখলো সব থেকে বেশি লোকের মৃত্যু। এই ব্যাপারটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু বারবারই বলে এসেছি যে কয়েকটি দেশ আজকে আমরা ভ্যাকসিন পাচ্ছি বা ভ্যাকসিন নিচ্ছি, সেই ভ্যাকসিনটা যতটা না কার্যকর, আপনি যদি লকডাউন রেখেও দেন তাহলে আপনি এটা কি নিশ্চিত করতে পারবেন যে আমি ভ্যাকসিন নিলাম না কিন্তু আমি লকডাউন দিলাম, সেক্ষেত্রে আমার লকডাউন কোনো কার্যকর ভূমিকা পালন করছে কিনা? আপনি তো বললেন যে আমি টিকা নিলাম, তারপরেও বিষয়টি হলো যে আমি লকডাউনও দিলাম, মানে একটি লকডাউনও দিলাম, তারপরে আমার দেশের মধ্যে এই ধরনের মৃত্যু হার ঘটছে। বিষয়টি এই জায়গায় না, বিষয়টি এই জায়গায় না, বিষয়টি হচ্ছে আপনি যখন টিকাটি দিবেন, সারা বিশ্বের মধ্যে এখন পর্যন্ত প্রত্যেকটি টিকা তারা বলতেছে 90% কার্যকরী, এবং এই টিকা যদি আপনি না নেন তাহলে এই যে বহুরূপী লকডাউন আপনি দিয়ে যাচ্ছেন, বহুরূপী লকডাউন দিয়ে আপনি কি করতেছেন? সাময়িকভাবে 2-1টি হয়তো মৃত্যুকে আপনি আটকাচ্ছেন, কিন্তু এই মৃত্যুর এই জিনিসটা যে ক্ষুধার জ্বালায় যে মৃত্যুটি বাড়ছে সেটি আপনারা কিন্তু দেখছেন না। আর আপনি বারবার বলতেছেন, আসতেছি, আপনারা বারবার বলছেন যে সাময়িক লকডাউন দেওয়ার কারণে আপনার নাকি কিছু সংখ্যা কমে গেছে, মার্চে এত ছিল, এপ্রিলে এত হয়েছে। দেখেন, ভারতের সরকার আজকে ঠিক এই কাজটি করছে। ভারতের সরকার যখন দেখছে যে লকডাউন দেওয়ার পরেও তার মৃত্যু হারটি কমে আসছে, জনগণ মৃত্যু বেড়ে যাচ্ছে, কিন্তু জনগণকে বোঝানোর জন্য তারা একটা নিজস্ব মতামত ভিত্তিক সরকারি একটি মানে স্ট্যাটিস্টিক দিচ্ছে, যেটি কিনা বুদ্ধিজীবী সাংবাদিক তারা এটা মানতে চাচ্ছে না। তো সরকার থেকে আপনারা যখন আপনাদের প্রয়োজনে হয়তো অনেক সময় অনেক স্ট্যাটিস্টিক দিতে পারেন, কিন্তু এটি কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। লাস্ট আমি একটু উদাহরণ দিচ্ছি। গত বছর আপনারা উদাহরণটা দিয়ে পরে নিচ্ছি। আপনারা গত বছর কি করলেন? টোলারবাগে একটি লকডাউন দিলেন, সেই লকডাউনটি কার্যকর ছিল, কিন্তু যখন আপনারা রেড জোন ভিত্তিক লকডাউনটি দিলেন সেই লকডাউনটি কার্যকর হলো না। কেন হলো না আমি আপনাকে বলতে চাচ্ছি। যখন একটি কমিউনিটিতে একজন লোক আক্রান্ত হয়ে যায় তখন সেখানে নতুন করে লকডাউন দেওয়ার সেটিকে আক্রান্তকে রোকা যায় না। কিন্তু এখন আপনি যদি বেঙ্গল ভেরিয়েন্টকে রুখতে চান, হয়তোবা আপনি বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রুখে দিয়ে আপনি হয়তোবা সেটি রোধ করতে পারবেন, কিন্তু বেঙ্গল ভেরিয়েন্ট যদি আক্রমণ করে ফেলে তখন আপনি লকডাউন দেওয়ার সেটি সমাধান করতে পারবেন না, যে কারণে আমাদের এই সংক্রমণটি হয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে? টিকা কার্যক্রমে যেতে হবে। এবার আপনারা বলছেন না আমরা তো টিকা কার্যক্রম চালিয়েছি। দেখেন, আপনারা যে টিকা কার্যক্রমটি চালিয়েছেন সেই টিকা কার্যক্রমের মধ্যে কি কি দুর্বলতা ছিল আমি বলি। একটা ডোজ দেওয়ার পর আপনারা সেকেন্ড ডোজটা নিশ্চিত করতে পারেন নাই। প্লাস আমরা কিন্তু বারবার বলছি যে 70% জনগণকে আমরা টিকার আওতায় নিয়ে আসবো, আপনারা নিয়ে আসতে পারেন নাই। সেটি কি করেছেন? সেটি জানতে পারেন নাই। প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ দিতে পারেন না। একটা মাত্র উৎস থেকে আপনারা টিকা আনার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে ভারত। কিন্তু আমরা বলেছি না আমরা অনেকগুলো উৎস থেকে টিকা আনবো। তারপরে আপনারা বলার চেষ্টা করেছেন ভারত এত টিকা দেওয়ার পরেও, মানে এত টিকা উৎপাদনকারী দেশ হওয়ার পরেও ভারতে কেন আজকে এই অবস্থা? এটির আমি উত্তর দিচ্ছি। ভারত যেটি করেছে, তারা টিকা
উনি শেষ মিনিটে আছেন, পয়েন্ট অফ অর্ডারটি এই মুহূর্তে গ্রহণ করছি না, শেষ মিনিটে আচ্ছা, আছেন তাহলে তাহলে পয়েন্ট অফ ইনফরমেশনটা নেন আপনি। আচ্ছা বলেন, পয়েন্ট অফ ইনফরমেশন বলেন। না, আপনি বলেছিলেন তো নিবেন, নেন আপনার হ্যাঁ, কথা বলেন রাখেন। পয়েন্ট অফ, বলেন। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনারা বলছেন যে বহুরূপী লকডাউন দিয়ে স্বাস্থ্যবিধি আসলে সেভাবে মানানো যাচ্ছে না। এখন আপনি তাহলে কি এটা উঠাই দিলে স্বাস্থ্যবিধি মানবে মানুষ? আচ্ছা, আমি এই জায়গাতে আসি, আপনার উত্তরটি আমি দিচ্ছি। যখন একটা মানুষ আপনার ভ্যাকসিনটি নিবে, অন্তত তার মধ্যে এই ইয়াটুকু থাকবে যে আমি অন্তত 90% সিকিউর আছি। তো এখন এরপর তাকে যেটি বলা হবে যে আপনি যদি 100% সিকিউর থাকতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে সাথে সাথে এই স্বাস্থ্যবিধিটাও মানতে হবে। তখন সে কি করবে? যখন আপনি দেখতেছে যে না, এটি করার কারণে তার উপকার হচ্ছে, তখন সে এটি নিজের থেকে মানবে। লাস্ট কোশ্চেনটা আসে, আপনারা বারবার বলেছেন যে ভারত এত বড় একটা টিকা উৎপাদনকারী দেশ হওয়ার পরেও ভারতে কেন আজকে এই অবস্থা? ঠিক এই জায়গাটিতে আসছিলাম। দেখেন, ভারত এত টিকা উৎপাদনকারী দেশ হওয়ার পরে তারা নিজ দেশের জনগণকে টিকা দেওয়ার ব্যাপারে তারা এতটা বেশি সিনসিয়ার ছিল না। আজকে ইসরায়েল যেখানে 63% আজকে টিকাদান করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে 60% টিকাদান করেছে, এই টিকাদান করে আজকে তারা যে সফলতাটি পেয়েছে, এই সফলতাটি আপনি লকডাউন দিয়ে কোনো দেশ কি পেরেছে? পারেনি মাননীয় স্পিকার। তাই আমরা যেটি বলতে চাচ্ছি যে আপনারা টিকা কার্যক্রম চালিয়েছেন, কিন্তু এটি মূল ভিত্তি বা একক ভিত্তি হিসাবে নেন নাই। এবং আমরা টিকা কার্যক্রমকে কেন মূল ভিত্তি ধরছি? দেখেন, আপনি আজকে যাদেরকে আপনি আজকে শপিং মলটি খোলা রাখতে দিচ্ছেন, যাদেরকে গার্মেন্টস খোলা রাখতে দিচ্ছেন, তারা যদি 5 বছর বসেও থাকে তাহলে তাদের পেটের ভাতের সমস্যা হবে না। কিন্তু আজকে আমরা যাদের কথা চিন্তা করছি, যারা দিন আনে দিন খায়, এই সংখ্যাটা মাননীয় স্পিকার বাংলাদেশে প্রায় 3 কোটিরও বেশি। মাননীয় স্পিকার, এই 3 কোটি মানুষকে আপনি কিভাবে কোন প্রণোদনার মধ্যে নিয়ে আসবেন? আপনি 2,500 টাকা দিচ্ছেন, সেটা ঈদ উপহার হইতে পারে, সেটা ঈদের জন্য উপহার হইতে পারে, কিন্তু সারা এক মাসের রমজানের জন্য সেটি যথেষ্ট নয়। আর আপনি যেটি বলতেছেন যে ত্রাণ দিয়ে তাদেরকে করবেন, না, ত্রাণ দিয়ে এটি সম্ভব না। আমরা যেটা চাচ্ছি একটা দীর্ঘস্থায়ী একটা সমাধানের দিকে যেতে চাচ্ছি। সব গবেষণা বলছে যে করোনা আপনার এটা থাকবেই, এই করোনাকে নিয়েই আমাদের চলতে হবে। তাহলে কি করতে হবে? এই যে বহুরূপী লকডাউন, আপনি সকালে এটা খোলা রাখবেন, ওটা খোলা রাখবেন না, করোনা এটা বুঝে না। করোনা এটা বুঝে না আপনি ধনী না আপনি গরিব। করোনা এটা বুঝে না আপনি বাংলাদেশি না আমেরিকান। করোনা যেটা বোঝে যে আমি তাকে অ্যাটাক করতে হবে। সো এই বহুরূপী করোনাকে আপনার রুখতে হলে আমাদের কাছে সব থেকে যেটা বেস্ট সলিউশন আপাতত দৃষ্টিতে, সেটা হচ্ছে টিকা। এই টিকা কার্যক্রমের মাধ্যমে অনেকগুলো দেশের মধ্যে সফলতা পেয়েছে। আমি আপনাকে বলি, আমাদের থেকে কম অর্থনীতির দেশ, দুর্বল দেশ পাকিস্তান, যে কিনা আমাদের থেকে তাদের অবস্থা খারাপ, সেই দেশে পর্যন্ত লকডাউনে না গিয়ে তারা টিকা কার্যক্রমে গিয়েছে। যেখানে আপনার মিয়ানমার বলেন বা আপনি ইন্দোনেশিয়া বলেন, সেখানেও তারা আজকে করোনার টিকার দিকে ধাবিত হয়েছে। তো আমরা বলতে চাচ্ছি, করোনার টিকাকে একক প্রায়োরিটি দিয়ে আমরা এই জিনিসটিকে মোকাবেলা করব। এবং আমরা চাচ্ছি যে মানুষ কম মৃত্যু হোক, আমরা চাচ্ছি একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হোক। আমরা সেই সাথে চাচ্ছি যে এই করোনার মধ্যেও ধনীও বেঁচে থাকুক, আমাদের যে রিক্সাওয়ালা ভাইটি আছে সেও বেঁচে থাকুক, এবং আমাদের আশেপাশে যারা একেবারে দিন দরিদ্রহীন মানুষ আছে তারাও বেঁচে থাকুক। এই বাস্তবতার প্রেক্ষিতে আপনি যদি বহুরূপী লকডাউন দেন আর করোনাকে আপনি বোকা বানাতে চান, তাহলে আমি মনে করবো যে আপনারা আসলে বোকার সঙ্গে বসবাস করছেন। এখান থেকে বেরিয়ে এসে বাস্তব উপায়ে পৃথিবীতে এই পর্যন্ত আমরা যে আমাদের টিকার যে মানে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ, যে বাংলাদেশ মানে ভ্যাকসিন হিরো উপাধি পেয়েছিল এবং দিনে 7 লাখ টিকা দেওয়ার আমাদের অভিজ্ঞতা আছে, এবং আমাদের সেই পরিমাণ যথেষ্ট পরিমাণ ফান্ড রয়েছে সেই টিকা কিনার। সো এই জায়গা থেকে আপনি এখন লকডাউন দিয়ে প্রতিদিন 3,000 কোটি টাকা নষ্ট করবেন, না 4 দিনের লকডাউনের টাকা দিয়ে আপনি পুরো জনসংখ্যাকে টিকার আওতায় আনতে পারবেন? মানে আপনি যদি 4 দিন লকডাউন উঠিয়ে দেন, তাহলে জি মাননীয় স্পিকার আপনার কাছে 15 সেকেন্ড চেয়ে নিচ্ছি। তার মানে আপনি 4 দিনের লকডাউনের টাকা দিয়ে আপনি 70% জনসংখ্যাকে আপনি টিকা দিয়ে নিয়ে আসতে পারবেন। মাননীয় স্পিকার, একটি মহামারী, একটি যুদ্ধ চলাকালীন সময় কিছু মানুষ মারা যাবে, এটা আমাদের স্বীকার করেই নিতে হবে। কিন্তু এই ক্ষতিটাকে যত বেশি কমানো যায়, সাথে সাথে অর্থনীতির নিরাপত্তা নিশ্চয়তা করা যায়, সেই দিকটি বিবেচনা রেখে আজকে আমি বলবো এই বহুরূপী লকডাউনের নামে ধোকা দেওয়া, করোনাকে ধোকা দেওয়া যায় না মাননীয় স্পিকার, জনগণকেও ধোকা দেওয়া যায় না। এখান থেকে বেরিয়ে এসে বাস্তব উপায়ে জনগণের পাশে গিয়ে টিকা নিয়ে দাঁড়ান, দেখবেন তারা বুক পেতে নিবে, তারা বাংলাদেশকে ভালোবাসবে, আপনাদেরকে সমর্থন করবে এবং আপনাদের চিরদিন জয়গান গাবে। তো এই প্রত্যাশা রেখে টিকা যতটুকু আছে সেটুকু কার্যকর হোক, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। আমরা গঠনমূলক পর্ব শেষ করেছি। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে শুধুমাত্র স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এবং গণপরিবহন বাদে সবকিছুই স্বাভাবিকভাবে চলছে, এরকম লকডাউন কতটুকু কার্যকর? জনগণ লকডাউন না চাইলে কি হবে? এরকম লকডাউন দিয়ে সর্বস্তরের টিকা কিভাবে সহজলভ্য হবে? মাহফুজুর রহমান সুমন বলেছেন। সময় কমে এসেছে আমাদের হাতে,
আমরা গঠনমূলক পর্বে সবার বক্তব্য শুনেছি, এখন যুক্তি খণ্ডন শুনবো। ঠিক 3 মিনিট আমরা যুক্তি খণ্ডন করতে পারবো। যুক্তি খণ্ডন করার জন্য প্রথমে আহ্বান জানাচ্ছি বিরোধী দলীয় নেতাকে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকারকে। প্রথমেই যুক্তি খণ্ডন করছি বিরোধী দলীয় সংসদ সদস্যের। করোনার টিকার অববাহিকার জন্য উনি ভারতের উদাহরণ এনেছেন, ভারতীয় প্রতিশ্রুতির উদাহরণ এনেছেন, যেটি আসলে আমাদের সঙ্গে যায় না, আমাদের দেশের আচরণের সঙ্গে যায় না। যেই ভারতকে আমরা করিডোর দেওয়ার পরেও, ট্রানজিট ছেড়ে দেওয়ার পরেও আমরা তিস্তার পানি পাইনি, তাদের কাছ থেকে 1.5 কোটি টিকা অ্যাডভান্স করে 70 লাখ বা 80 লাখ প্রথমে পাওয়ার পরে পরবর্তী টিকাগুলো আমরা পেতে কিছুটা তারা গড়িমসি করবে, এটা নতুন কিছু না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার খুব অবাক লাগবে বিতর্কটি নষ্ট করার জন্য উনি ভুল তথ্যজনিত একটি পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করলেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অথচ মাননীয় প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন তিনি ভারতের জনগোষ্ঠী 130 কোটির পরিবর্তে 1 কোটি 30 লাখ বলে ফেলেছিলেন মাননীয় স্পিকার। আমাদের দল থেকে কোনো পয়েন্ট অফ অর্ডার উত্থাপিত হয়নি, কারণ আমরা জানি এটি স্লিপ অফ টাং ছিল। মাননীয় স্পিকার, এবার আসি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি প্রশ্ন করেছেন যে 81 লাখ ভ্যাকসিন নেওয়ার পর আসলে আমাদের মৃত্যুর হার এই লকডাউন নেওয়ার পরে কমেনি। হ্যাঁ মাননীয় স্পিকার, কারণ কি আমরা জনসমাগম, লকডাউন থাকুক বা না থাকুক মাননীয় স্পিকার, আমরা যদি এই জনসমাগমকে মাননীয় স্পিকার নিয়ন্ত্রণ করতে পারতাম, অর্থাৎ আমরা যে মডেলটিকে দিয়েছি সেই মডেলটিকে যদি এনশিওর করতে পারতাম, অর্থাৎ আমরা আমাদের 1 বছর। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা তাদের অবস্থান পরিষ্কার করেছেন এভাবে যে ভ্যাকসিনেশন এবং স্বাস্থ্যবিধি মেনে তারা কার্যকর পন্থায় প্রবেশ করবে। আর আমরা বলেছি লকডাউন, যেখানে জনগণের চলাচল এবং কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ। এই মাত্র তিনি বললেন ভ্যাকসিন নেওয়ার পরেও যেহেতু জনগণের সমাগমটি নিয়ন্ত্রণ হয়নি, তাই এই মৃত্যুর হার বেড়ে গিয়েছে। তার মানে তিনি তার নিজের বৈশ্বিক অবস্থানে চলে গিয়েছেন। আপনাকে ধন্যবাদ। খুব চমৎকার ভাবে বলে গিয়েছিলাম যে যথাযথ স্বাস্থ্যবিধির 3টা প্রপঞ্জ দেখিয়েছিলাম, যে সর্বত্র মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার, জনসমাগম নিয়ন্ত্রণ এবং বিভাগীয় করোনা হসপিটাল। মাননীয় স্পিকার, আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী আমার বক্তব্যটি কি মিস করে গিয়েছিলেন কিনা মাননীয় স্পিকার। উনি যদি আমার বক্তব্যটি শুনতেন উনি পয়েন্ট অফ অর্ডারটি বৃথা উত্থাপন করতেন না। আপাতত চলুক। জি, বিরোধী দলীয় নেতা বলেন। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার দল থেকে আমাদের প্রশ্ন করা হয়েছিল বারবার যে আমরা কত দিনের মধ্যে টিকাটি নিশ্চিত করবো। মাননীয় স্পিকার, আমরা আমাদের ফ্রেমওয়ার্কে 1 বছরের কথাটি বলে গিয়েছি যে এই কার্যক্রম প্রক্রিয়াটি, এবং আমরা 10,000 কোটি টাকার একটি বাজেটের কথাও বলেছি স্পিকার। এবং তারপরেও তারা আমাদেরকে বারবারই এই প্রশ্নটি করে গিয়েছিলেন যে আমরা কত দিনের মধ্যে এটিকে নিয়ন্ত্রণ করবো, কত দিনের মধ্যে নিয়ন্ত্রণ করবো। এবং তারা বলেছিলেন যে এই লকডাউনের কার্যকারিতা রয়েছে এবং সফলতা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, লকডাউনের সফলতা অব্যাহত থাকতে গিয়ে মাননীয় স্পিকার গত 20 সালের তুলনায় 21 সালে 2,45,00,000 মানুষ মাননীয় স্পিকার দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছে আরো বেশি। মাননীয় স্পিকার, যদি এই লকডাউনটিকে, এই সো কল্ড লকডাউনটিকে, আমি আবারও বলছি মাননীয় স্পিকার, যে বহুরূপী লকডাউনের কথাটি তারা বলে যাচ্ছেন, অর্থাৎ আমরা অর্ধেক মানুষকে জীবিকার তাগিদে বের হতে দেবো, বাকি অর্ধেক মানুষকে আমরা বের হতে দেবো না মাননীয় স্পিকার। এতে করে আপনি না পারবেন করোনাকে নিয়ন্ত্রণ করতে, না পারবেন দেশের অর্থনীতির চাকাকে নিয়ন্ত্রণ করতে। মাননীয় স্পিকার, আমরা বলছি যে আমরা যদি ভ্যাকসিনেশনটাকে প্রপারলি এনশিওর করতে পারি, এবং আপনারা জানেন মাননীয় স্পিকার আমাদের দেশেও ভ্যাকসিন উৎপাদনের একটি প্রক্রিয়া চলছিল মাননীয় স্পিকার, সেটিও যদি কার্যকর হয়ে যায় তাহলে আমাদের ভ্যাকসিনের যে স্কারসিটিটুকু আছে সেটিকে আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারবো মাননীয় স্পিকার। সুতরাং এই লকডাউনের মধ্যে রেখে আমার অর্থনীতিকে আমরা এমন ভাবে বিপদ কোনো কারণে আমাদের বিরোধী দলীয় নেতা এই মুহূর্তে আন্তঃতার যোগাযোগ যে মাধ্যমটি রয়েছে সেটিতে সংযোগ পাচ্ছেন না। আমরা আশা করছি যে এতে সরকারি দলের কোনো হাত নেই। এই ধরনের ঘটনা প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে থাকে। যাই হোক, বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ তার বক্তব্য দেওয়ার জন্য। আমরা আজকে সংসদের সমাপনী স্পিকার, আমার আরেকটা বাক্য ছিল মাননীয় স্পিকার, আমার আরেকটা বাক্য ছিল মাননীয় স্পিকার, আমাকে আরেকটা বাক্য বলার সুযোগ দেন। আমি শেষ করুন, ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারেন। বা জি মাননীয় স্পিকার, আজকের স্ট্যাটিস্টিক্সে আমরা দেখতে পাচ্ছি যে হয়তোবা 3,000 লোক আক্রান্ত হচ্ছে, 4,000 লোক আক্রান্ত হচ্ছে, 80 জন লোক বা 100 জন লোক মারা যাচ্ছে মাননীয় স্পিকার। যদি আমরা আমাদের ফ্রেমওয়ার্ক অনুযায়ী আগাতে পারি মাননীয় স্পিকার, আমরা দেখবো মাননীয় স্পিকার আক্রান্তের সংখ্যা অনেক বেশি কমে যাচ্ছে, এবং আগামী দিনের পত্রিকায় আমাদের দেখতে হবে না যে ক্ষুধা এবং দারিদ্র্যের জন্য বাংলাদেশের কিছু মানুষ মারা গিয়েছে, বাংলাদেশের বেকারত্বের হার অনেক বেশি ছড়িয়ে গিয়েছে মাননীয় স্পিকার। আমরা এমন একটি বাংলাদেশ চাই। সরকার দলের সাথে আমরা একটা বিষয়ে
সহমত পোষণ করি যে আমরা করোনার প্রাদুর্ভাব চাই না মাননীয় স্পিকার, কিন্তু এই করোনার প্রাদুর্ভাবটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই মাননীয় স্পিকার, এই বহুরূপী সো কল্ড লকডাউন দিয়ে সেটা হবে না মাননীয় স্পিকার। আমাদের ভ্যাকসিনেশন করতে হবে এবং একই সঙ্গে আমাদের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ রাখতে হবে, যেন এই ভ্যাকসিন কেনার জন্য আরো 8,000 কোটি টাকা আমাকে লোন না করতে হয়। সামনের বছর আমার চাকরিজীবীদের বেতন দেওয়ার জন্য যেন আমাকে আরো 50,000 কোটি টাকা লোন না করতে হয় মাননীয় স্পিকার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আশা রাখছি এই প্রস্তাবটি সংসদে গৃহীত হবে না। সর্বশেষ মন্তব্য যেটি পড়ব সেটি করেছেন রেজাউল করিম বাবু। তিনি বলেছেন, মিডিয়াকে নিয়ন্ত্রণ করলেই করোনা নিয়ন্ত্রণে থাকে আমাদের দেশে। সরকার দলকে অনুরোধ, মিডিয়াকে স্বাধীনভাবে চলতে দেন, করোনার আসল তথ্য সাধারণ মানুষকে জানতে দেন, তারপর বহুরূপী লকডাউন নিয়ে ভাবুন। আমরা আজকের এই বিতর্কের সমাপনী বক্তব্য শুনবো। আমরা ইতিমধ্যে সরকার দলের ক্যাবিনেট থেকে আমাদের কাছে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী গলায় হালকা ব্যথা অনুভব করছেন। আমরা আশা করছি যে এটি খুবই সাধারণ ব্যথা, চা খেলে যাতে ঠিক হয়ে যায়। সরকার দলের পক্ষ থেকে সরকার দলীয় সংসদ সদস্য জনগণের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে আজকের যুক্তি খণ্ডন পর্বে এবং সংসদের সমাপনী বক্তব্য প্রদান করবেন ঠিক 3 মিনিট সময়ের ভেতরেই মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য। অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার, এবং একই সাথে আমার মাননীয় প্রধানমন্ত্রী সহ বিরোধী দলের সমস্ত সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমাদের প্রস্তাবটি ছিল হচ্ছে করোনা মোকাবেলায় চলমান বহুরূপী লকডাউনের বিকল্প নেই। আমরা যেটা বলার চেষ্টা করেছি, সারা বিশ্ব যেখানে একমত যে লকডাউনের বিকল্প নেই, বিশেষজ্ঞরা বলছেন লকডাউনের বিকল্প নেই, এবং জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রত্যেকটা দেশে কিন্তু বহুরূপী লকডাউনের দিকে গিয়েছে। আমরা যেমনটা দেখেছি যে পর্তুগালের মতো দেশ, যেটাকে আমরা উন্নত বিশ্ব বলছি, ইউরোপিয়ান ইউনিয়নের দেশ, তারাও কিন্তু কখনো পাব খোলা রাখছে, কখনো বার খোলা রাখছে, কখনো গাড়ি খুলে দিচ্ছে, আবার কখনো বন্ধ করে দিচ্ছে, কখনো মানুষকে বের হতে দিচ্ছে, আবার কখনো বের হতে দিচ্ছে না। এর অর্থটা হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম, যেখানে কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে আমাদের কাছে এরকম কোনো প্রমাণ নেই, অর্থাৎ করোনা ভাইরাসটি কেবল তো আসলো 1 বছর 3 মাস 4 মাসের মতো হয়েছে, এখনো করোনা ভাইরাসটি পুরোপুরি গবেষণাটি শেষ হয়নি, টিকার কিন্তু যে ফেজটি চলছে সেই ফেজটিও কিন্তু বলতে মানুষ থেকে ওয়ান কাইন্ড অফ বলা যায় যে পরীক্ষামূলক একটা পদ্ধতি। আমরা এখনো জানি না যে 2 ডোজ টিকা নেওয়ার পর আমরা কতটা সুরক্ষিত, পরীক্ষা নিরীক্ষা চলছে এখনো। সেই জায়গায় আমরা কিন্তু টিকার কার্যক্রম চালাচ্ছি, আমরা কিন্তু একই সাথে লকডাউন দিয়ে সাময়িক একটা নিরোধ করার চেষ্টা করছি, আমরা কিন্তু একই সাথে মানুষের রুটি রুজির ব্যবস্থা করার চেষ্টা করছি। অর্থাৎ সারা বিশ্বের মতো উন্নত বিশ্ব যেভাবে ভাবছে আমরা সেভাবেই ভাবছি, অর্থাৎ আমরাও কিন্তু উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি। সেই জায়গা থেকে মাননীয় স্পিকার, আমরা যেটা করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে মানে লকডাউনটাকে আমরা কনটেক্সচুয়ালাইজ করেছি, এবং কনটেক্সচুয়ালাইজ করে আমরা দেখেছি যে এই জিনিসটা কার্যকরী। মাননীয় স্পিকার, তারা যেটা বলছেন লকডাউন থেকে বের হয়ে আসার জন্য তাদের সুপারিশগুলোই কিন্তু আমরা করেছি। আমরা বলেছি যে আমরা যখন নাকি লকডাউন থেকে বের হয়ে আসবো, কি একজন সাউন্ড করছেন, সবাই মিউট করবেন প্লিজ। জি, লকডাউন থেকে বের হয়ে আসার জন্য যে সুপারিশগুলো আছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা বলছি, মাস্ক পরতে হবে, জনসমাগম এড়াতে হবে, টিকার ব্যবস্থা করতে হবে, কিন্তু তারা যেভাবে করে টিকাটাকেই গুরুত্ব দিচ্ছেন, সেই টিকা তো আমরা টাকা নিয়ে বসে থাকলেও পাবো না। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র না, শুধু জার্মানি এবং তিনি বললেন ইসরায়েল মাত্র 7% টিকা দিতে পেরেছে। তাহলে আমার জনগোষ্ঠীর মাত্র 3 থেকে 4% বা 7%কে টিকা দেওয়ার পর আগামী কত বছর পর আমি 80%কে টিকার আওতায় আনতে পারবো। তার মানে এই 80%কে টিকার আওতায় আনতে গিয়ে কি আমরা মাননীয় স্পিকার আজকে চেষ্টা করবো। পয়েন্ট অফ অর্ডারটি হচ্ছে, আমি কিন্তু একবারও বলিনি যে মাত্র 7%, আমি বলেছি যে 60% বলেছি বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি বলছি 7% এর কথা, এটা আমার বক্তব্য। 7% বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনার ক্ষেত্রে বলছি 60%, যে আপনি বলেছেন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র 60% নিতে পেরেছেন। মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য, আপনার উত্তেজনায় প্রশমন করতে হবে। যখন বিরোধী দলীয় সংসদ সদস্য তার বক্তব্যটি দিচ্ছেন, আমি শুনছি, আপনার উচিত তাকে তার বক্তব্যটি শুনতে দেওয়া। অবশ্যই অবশ্যই। জি জি, পয়েন্ট অফ অর্ডারটি আবার উত্থাপন। পয়েন্ট অফ অর্ডারটি হলো যে, একে তো উনি আমাকে ভুলভাবে উত্থাপন করছেন। আমার মনে হয়েছে যে উনি 7% বলছেন, মানে 7% বলছেন না, আমি সেটি বলেছি 60%। সেটি বাদ দিও, তারা টিকা কার্যক্রমকে কোনোভাবে গুরুত্ব আরোপ করেনি। তারা বলছে যে হ্যাঁ আমরা টিকা ব্যবস্থা করছি, এটা করছি, কিন্তু এখন তারা যেভাবে টিকাকে গুরুত্ব আরোপ করছেন, এটি আসলে আমাদের সাথে তাদের স্ট্যান্ডটি মিলে যাচ্ছে, যেটি তাদের গঠনমূলক পর্বে কোনোভাবেই ছিল না মাননীয় স্পিকার এই জায়গাটি। আপাতত পয়েন্ট অফ অর্ডারটি গ্রহণ করছি না, কেন করছি না সেটা পরে বলবো। জি, আপনি আপনার বক্তব্য শেষ করুন। মাননীয় স্পিকার, আমরা টিকা নিব, এবং আমি বলেছি যে আমরা কিভাবে টিকার ব্যবস্থা করছি। আমরা এটাও বলেছি টিকা আমার জন্য নিয়ে কেউ বসে নেই, আমি টাকা খরচ করলো আমি টিকা পাবো না, এবং সেই টিকার ফর্মুলা আমাকে সারা বিশ্ব দিবে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার ভাষ্য মতে ইসরায়েল 60% টিকা নিতে পেরেছে। সুতরাং আমরা
টিকা 80% নেওয়ার জন্য সবকিছু উন্মুক্ত করে রাখবো, সংক্রমণ বাড়তে থাকবে, আমরা টিকা নেওয়ার আশায় বসে থাকবো, মানুষ মারা যেতে থাকবে। তো এটা কোনো সমাধান হতে পারে না। আমরা বলেছি যে করোনা ভাইরাস যেভাবে বহুমুখী আচরণ করছে, আমরাও তার সাথে বহুরূপী ভাবে খেলবো। আমরা যখন সে বেড়ে যাবে তখন আমরা একটা বিধিনিষেধ আরোপ করবো, যখন সে কমে যাবে আমরা তাকে আবার ছেড়ে দিব। এর মধ্যে আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে এবং চলবে। সারা বিশ্বে 3-7 লাখ নাকি আমরা ভ্যাকসিন অ্যাওয়ার্ড পেয়েছি। আমরা কিন্তু করোনার টিকাও দিনে 3 লাখ পর্যন্ত দিয়েছি, যতটুকু আমাদের কাছে ছিল সেটা আমরা দিয়েছি। তারাও এবার বলছেন আমরা টিকার ব্যবস্থাও করতে পারিনি। স্পিকার, এটা কি অদ্ভুত হাস্যকর। আমরা টিকা আনার চেষ্টা করছি, তারা কিভাবে টিকা আনবে সেটাও তারা বলেননি। শেষ মিনিটে আছেন আপনি, 30 সেকেন্ডের ভেতরে আপনার বক্তব্য শেষ করবেন। একটা প্রোডাক্ট উত্থাপনের সুযোগ দিতে পারছি না বলে দুঃখিত। সেই জায়গা থেকে আমরা বলছি যে করোনা ভাইরাস যেভাবে করে চলছে, সেই করোনা ভাইরাসকে দমন করতে গেলে রুটি রুজি এবং মানুষের জীবন দুটোকে একসাথে বাঁচাতে গেলে যখনই করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার সম্ভাবনা দেখা দিবে, আমরা একটা সাময়িক বহুরূপী লকডাউন দেবো। যেই সময় যেটা প্রয়োজন হবে, আমাদের টিকা কার্যক্রম চলছে, টিকা প্রাপ্তি মাত্রই আমরা তো টিকা দিয়ে দিলে তো আমাদের লকডাউনের কোনো প্রয়োজন নেই, আমরা তো সেটাই বলছি। সুতরাং আমরা চাই বাংলাদেশ সহ সারা বিশ্ব করোনা ভাইরাসের এই সংক্রমণ থেকে মুক্ত হোক এবং তারা যে 12 বছরের আশঙ্কা দেখাচ্ছেন সেটিও মিথ্যা প্রমাণিত হোক। এবং হু যেভাবে বলছে যে কোনো কিছুর প্রমাণই তারা পাননি, এই করোনা ভাইরাস যে 12 বছর টিকে থাকবে এটাও তারা প্রমাণ না পান, করোনা ভাইরাস যেন এবছরের মধ্যে বিশ্ব থেকে বিদায় নেয়। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় সরকার দলীয় সংসদ সদস্যকে। একটি ব্যতিক্রম ঘটানো হয়েছে। সরকার দলীয় সংসদীয় বিতর্কের রীতিনীতি বিধান অনুযায়ী আসলে প্রধানমন্ত্রী অথবা মাননীয় মন্ত্রীর বিতর্ক করার কথা, কিন্তু ক্যাবিনেট থেকে যেহেতু জানানো হয়েছে আমরা সরকার দলীয় সংসদ সদস্যকে যুক্তি খণ্ডন করার সুযোগ দিয়েছি। বিতর্কটি আমরা শুনেছি, করোনা সংক্রমণ করার জন্য বহুরূপী লকডাউনের কোনো বিকল্প নেই। আমরা অনেকগুলো যুক্তি শুনেছি। সবচাইতে মজার কথা হচ্ছে যে আজকে ভারতে যে 3 লক্ষ বা 4 লক্ষ মানুষ করোনা পজিটিভ ধরা পড়ছে, তার মানে এটি প্রমাণিত যে কমপক্ষে 5 থেকে 7 লাখ মানুষ এখানে প্রতিদিন টেস্ট হচ্ছে। আমাদের দেশে টেস্টের সংখ্যা এখন পর্যন্ত আমরা 30,000-এর উপরে হয়তো একবার বা দুবার অতিক্রম করতে পেরেছি। এখন পর্যন্ত আসলে আমরা জানি না যে আমাদের দেশে প্রতিদিন টেস্ট করার সক্ষমতাটুকু কতটুকু বৃদ্ধি পেয়েছে। গণস্বাস্থ্যের কিটের কতখানি কি অবস্থা সেটি নিয়ে আজকে বিতর্কে আলোচনা হতে পারতো। আজকে গ্লোব বায়োটেকের ভ্যাকসিনটা কতখানি আমাদের দেশে কতটুকু আগাচ্ছে সেটি নিয়ে আলোচনা হতে পারতো। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে ভারতে এই যে এত বড় একটি দুর্যোগ চলছে তার ভেতরেও আইপিএল চলছে, অর্থাৎ তাদের বাণিজ্যের যে চাকা, তাদের অর্থনীতির চাকার টার্নওভার যেটা, সেটাকেও তারা সচল রাখার চেষ্টা করেছে, একই সাথে করোনা মোকাবেলা করারও চেষ্টা করছে, যেটি সরকার দল বলার চেষ্টা করেছেন আমাদের দেশে যে অর্থনীতির চাকাকে মানে সচল রাখার জন্যই মূলত এই ধরনের একটি বিষয় চলছে। আজকে অনেকগুলো দেশের উদাহরণ এসেছে, কিন্তু নিউজিল্যান্ড কিভাবে তার দেশে করোনাকে সক্ষম মানে করোনা মোকাবেলায় অনেকখানি সফল হয়ে চলে আসলো। নিউজিল্যান্ডে মাস্ক পরতে হচ্ছে না, নিউজিল্যান্ডে শপিং মল খোলা, নিউজিল্যান্ডে লকডাউন নেই। নিউজিল্যান্ডের কথা আমাদের আজকের বক্তব্যে আসলে আমরা চিন্তা করব কিনা সে বিষয়টি আমাদের মাথায় আসতে পারে। একই সাথে ইসরায়েলে কেন এখন পর্যন্ত ইসরায়েল থেকে আমরা কোনো খবর পাই না করোনা সংক্রান্ত বিষয় নিয়ে? তারা কি তাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে না সত্যি সত্যি আসলে করোনা তাদের দেশে নিয়ন্ত্রিত? সেটিও আসলে আজকে গবেষণার বিষয় হতে পারে। খুব চমৎকার কিছু বক্তব্য এসেছে যে কিছু প্রতিষ্ঠান খোলা, কিছু প্রতিষ্ঠান বন্ধ। এগুলো প্রতিষ্ঠানগুলোর ভেতরে আসলে কোনো ধরনের বৈষম্য তৈরি করে কিনা। সকালে করোনা থাকে, বিকালে করোনা থাকে না, বা সন্ধ্যার পর থেকে করোনা বন্ধ হয়ে যায়, বা করোনার সন্ধ্যার পর থেকে আসলে করোনা প্রকোপ বেড়ে যায়, সারাদিন যখন শপিং মল খোলা থাকে তখন করোনা থাকে না। এই ধরনের একটি বক্তব্য এসেছে। অনেক ধরনের বক্তব্যই আসলে আমাদের কাছে এসেছে। আপনারা খেয়াল করলে দেখবেন যে একটা সময় ছিল যখন ডায়রিয়া, কলেরাতে গ্রামের পর গ্রাম হাজার হাজার মানুষ মারা গেছে, কারণ তাদের হাতে টিকা ছিল না, তাদের হাতে চিকিৎসা ছিল না। কিন্তু সেই সময়টিতে বিশ্বের যে প্রেক্ষাপট ছিল, বিশ্বের বিজ্ঞান এতটা উন্নত ছিল না, বিশ্বের গবেষণাগারগুলো এত উন্নত ছিল না। সেই রকম একটা সময় কাটিয়ে এসে যখন আমরা সব দিক থেকে উন্নত, সেই সময়েও আসলে আমাদের বিজ্ঞান কতখানি সফল যে টিকা আবিষ্কার হয়ে গেল, করোনা যেভাবে প্রতিনিয়ত তার জিনোম সিকোয়েন্সটিকে চেঞ্জ করছে, পরিবর্তন করছে, সেই পরিবর্তনের মাধ্যমে আসলে কতটুকু টিকা ভবিষ্যতে কার্যকর থাকবে বা করোনা তার জিনোম সিকোয়েন্স আবার চেঞ্জ করবে কিনা আমরা এখনো জানি না। আমাদের হাতে এই মুহূর্তে লকডাউন বিকল্প কি টিকা বিকল্প সেটি বড় কথা নয়। সবচাইতে বড় কথা হচ্ছে আপনি আপনার স্বাস্থ্যবিধিটি মেনে চলুন, যথাযথভাবে মাস্ক ব্যবহার করুন, যথাযথভাবে স্যানিটাইজার ব্যবহার করুন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কম বের হন এবং জনসমাগম যতটুকু এড়িয়ে চলা যায় আপাতত, এছাড়া আমাদের হাতে কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। সেই শান্ত পৃথিবীতে মাস্ক ছাড়া
আপনাদের সবার সাথে অফলাইনে আবার দেখা হবে সেই কামনা জানিয়ে আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত এই বিতর্কের অধিবেশন এখানেই মুলতবি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।